জননের সময় যমজ বোনের একজনকে অপয়া মনে করে ফেলে দেয় তাদের মা বাবা। কিন্তু সেই অপয়া মেয়েটি পরে মহারাজের দুই সন্তানের জন্ম দেয়। কি হবে যখন মেয়েটি তার সন্তানদের নিয়ে ফিরে আসবে আবারই তার জন্মের জায়গায়? সে কিভাবে তার জাদুই ক্ষমতাগুলি কাজে লাগাবে, সেই নিয়ে আজকের একটা ইন্টারেস্টিং হিস্টোরিক্যাল ড্রামা এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা একটি বৃষ্টি বর্ষার রাতের দৃশ্য দেখতে পাই, এবং সেখানে আমরা আমাদের প্রধান চরিত্রের বাবা অর্থাৎ অ্যালিসের বাবাকে দেখতে পাই। সে একটি ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে বৃষ্টির মধ্যে ছুটে ছুটে পাহাড়ের ধারে আসে, এবং সে বলে যে তুমি আমাদের পরিবারের জন্য বিপদ ডেকে আনবে। মাস্টার লি আমাদের বলেছে যে আমাদের এক সন্তান আমাদের জন্য সৌভাগ্য ডেকে আনবে, আর তুমি তোমার মা বাবা এবং সবাইকে মেরে ফেলবে। তাই তোমাকে আমি আমার সুপরিবারে রাখবো না। এবং বলেই সে বাচ্চাটিকে পাহাড়ের ধার থেকে ছুঁড়ে ফেলে দেয়, এবং সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। এবার আমরা সেই দিনের পর থেকে প্রায় 20 বছর পরের দৃশ্য দেখতে পাই, এবং আমরা পাহাড়ে সেই বাচ্চাটিকেই অর্থাৎ অ্যালিসকে দেখতে পাই, যে কিনা এখন অনেকটাই বড় হয়ে গেছিল। পাহাড় থেকে সেদিন পড়ে যাওয়ার পরে অ্যালিস মারা যায়নি। অ্যালিস বেঁচে ছিল, এবং অ্যালিসকে সেই পাহাড়েরই একজন মাস্টার কুড়িয়ে পেয়েছিল, এবং সেই মাস্টারই অ্যালিসকে বড় করে। এবার অ্যালিস তো জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে ভাবছিল যে আমার মাস্টার আমাকে বলেছে যে আমি এই বছরেই মারা যাব, কিন্তু বেঁচে থাকার জন্য আমাকে এমন একজন মানুষকে খুঁজতে হবে যার মধ্যে পার্পেল এনার্জি রয়েছে, এবং তার সাথে যদি আমি কোনো সন্তানের জন্ম দিতে পারি তাহলে হয়তো আমি বেঁচে যেতে পারি। কিন্তু এই জঙ্গলের মধ্যে এমন একটা ছেলেকে বা এমন একটা মানুষকে আমি কোথায় পাবো? এবার পার্পেল এনার্জি মানে হচ্ছে খুবই রাজকীয় এবং খুবই পজিটিভ এনার্জি যার মধ্যে রয়েছে এমন একটা মানুষকে অ্যালিস খুঁজছিল। এবার অ্যালিস তো ভাবছিল যে এইরকম একটা জঙ্গল বা পাহাড়ের এলাকায় এরকম মানুষ খুঁজে পাওয়া তো কখনো পসিবলই না। কিন্তু তখনই সেই জঙ্গলের মধ্যে থেকে কিছু লোকের আওয়াজ শুনতে পায়, এবং সেখানে আমরা এই সাম্রাজ্যের মহারাজ ডেভিডকে দেখতে পাই। আমরা দেখতে পাই যে ডেভিড চলতে পারতো না, এবং ডেভিডের গার্ড তাকে নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করছিল, কারণ কিছু গুপ্ত ঘাতক ডেভিডকে মারার জন্য সেখানে এসেছিল। এবার ডেভিড তো সেই অবস্থাতেও লড়াই করার চেষ্টা করছিল, কিন্তু অবভিয়াসলি ডেভিড পারে না, এবং দুটি লোক তখনই ডেভিডকে মারতে যাচ্ছিল। কিন্তু তখনই সেখানে অ্যালিস প্রায় উড়ন্ত অবস্থায় চলে আসে, কারণ অ্যালিস একজন অত্যন্ত দক্ষ মেয়ে ছিল। সে নানা রকমের জাদুই বিদ্যা এবং মার্শাল আর্টসে দক্ষ ছিল। এবার অ্যালিস তো দেখে যে এই লোকটা অর্থাৎ ডেভিড হচ্ছে সেই লোক যার মধ্যে প্রচন্ড পরিমাণে পার্পেল এনার্জি রয়েছে, এবং অ্যালিস সেই গুপ্ত ঘাতকদের হাত থেকে ডেভিডকে বাঁচায়। অ্যালিসের স্কিল যেহেতু খুবই ভালো ছিল, সে খুব সহজেই গুন্ডাদের সেখানেই খতম করে দেয়। কিন্তু তারপরেও সেখানে আরো কিছু গুন্ডা চলে আসে, এবং তখন অ্যালিস তার মন্ত্রের সাহায্য নেয়। সে কিছু মন্ত্রের সাহায্যে গুন্ডাদের সেখানে স্ট্যাচু করে দেয়, এবং বোম মেরে সেখানটা পুরো ধোঁয়া ধোঁয়া করে দেয়, এবং ডেভিডকে নিয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। এবার আমরা অ্যালিস এবং ডেভিডকে দেখতে পাই। এবার অ্যালিস কিন্তু এমনি এমনি ডেভিডকে বাঁচায়। এর পিছনে যে অ্যালিসেরও একটা উদ্দেশ্য ছিল। এবার অ্যালিস তো ডেভিডকে একটা ড্রাগস খাইয়ে দেয়, এবং সে নিজের মুখে একটা মাস্ক পরে নেয়। এবার ডেভিডের জ্ঞান ফিরতেই সে জিজ্ঞাসা করে যে তুমি কে, আর আমি এটা কোথায়? অ্যালিস বলে যে আমি কে তা জেনে তোমার কোনো লাভ নেই। ব্যাপারটা হচ্ছে যে তোমার পাটা একদমই নষ্ট হয়ে গেছে, কিন্তু এই পা আমি ঠিক করে দিতে পারবো, কিন্তু তার বদলে আমারও একটা শর্ত আছে। এবং সেই সময় অ্যালিস ডেভিডের সাথে মিলিত হয়। এবার ডেভিড তো বুঝতে পেরেই ছিল যে অ্যালিস তাকে ড্রাগ দিয়েছে, কিন্তু যেহেতু ডেভিড তখন প্রতিবন্ধী ছিল তাই জন্য সে বেশি কিছু করতে পারেনি। এবার অ্যালিস পরের দিন ডেভিডের পাও সারিয়ে দেয়, এবং সে সেখান থেকে চলে যায়। ডেভিড ঘুম থেকে উঠে দেখে যে তার পা একদম ঠিক হয়ে গেছে, এবং সে হাঁটতে চলতে পারছে। এবং ততক্ষণে তো ডেভিডের সৈন্যরাও তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, এবং ডেভিড আবারও তার সাম্রাজ্যে ফিরে যায়। এবার ডেভিড তো সাম্রাজ্যে ফিরে গিয়ে রাজ চিকিৎসককে দিয়ে চেক করায়, এবং রাজ চিকিৎসকও বলে যে ডেভিডের পা একদমই সেরে গেছে। এত বছর নানা ওষুধেও যেটা সারেনি সেটা এখন সেরে গেল। কিন্তু রাজ চিকিৎসক তখন আরো একটা কথা বলে। রাজ চিকিৎসক বলে যে পা তো সেরে গেছে ঠিকই, কিন্তু ডেভিড আর কোনোদিন সন্তানের জন্ম দিতে পারবে না, অর্থাৎ সে কখনো বাবা হতে পারবে না। এবার ডেভিড তো রাগে ফুঁসতে থাকে যে তার মানে মেয়েটা আমার পা সারিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু আমার সাথে এইরকম করবে এটা আমি কখনোই ভাবিনি।
এবার এই ঘটনার প্রায় ৫-৬ বছর পরের দৃশ্য আমরা দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সেই দিনের পর অ্যালিসের যমজ সন্তান হয়েছিল। তার একটি ছেলে এবং একটি মেয়ে হয়েছিল, যাদের নাম ছিল জিল এবং জন। এবং জিল আর জনও তো তাদের মায়ের মতনই বেশ ট্যালেন্টেড ছিল। এবার আমরা অ্যালিস এবং তার মাস্টারকেও দেখতে পাই। এবার অ্যালিসের মাস্টার তাকে বলে যে তাদের সেক্টে বেশ কিছুকাল আগে একজন শিক্ষা গ্রহণ করতে এসেছিল এবং সেই লোকটির নাম হচ্ছে লি জিউহুয়া। এবং এই জিউহুয়াই তাদের সেক্টের একটি গুরুত্বপূর্ণ পুঁথি বা একটি বই চুরি করে নিয়ে পালিয়েছে, যেখানে কিনা তাদের বিভিন্ন ধরনের গুপ্ত কথা, মন্ত্র এবং নানা রকমের তথ্য লেখা ছিল। এই বইটা একজন মানুষকে উচ্চতর তপস্যার ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করে। সুতরাং এই বইটা ফিরিয়ে আনা দরকার এবং এই বই ফিরিয়ে আনার দায়িত্ব মাস্টার অ্যালিসকেই দেয়। অ্যালিস বলে যে সে ক্যাপিটালে গিয়ে লি জুহুয়ার কাছ থেকে এই বইটা ফিরিয়ে আনবে এবং অ্যালিস ক্যাপিটালের দিকে রওনা দেয়। এবার জিল আর জন তো তাদের মাকে চলে যেতে দেখে এবং জন তো বলে যে জিল, মা তো চলে যাচ্ছে, আমরা কি মায়ের সাথে যাব না? এবং জিল বলে যে নিশ্চয়ই যাব, আমি মায়ের সাথে একটা জাদুই ইনসেন্স লাগিয়ে দিয়েছি, মা চলে গেলেও সেই গন্ধটা ফলো করে আমরা যেতে পারবো। এখন মা চলে যাক, আমরা পরে রাতের বেলা গিয়ে মাকে ফলো করব। এবার আমরা দেখতে পাই যে অ্যালিস এই সাম্রাজ্যের রাজধানীতে এসে পৌঁছায় এবং অ্যালিস তো চারদিক দেখে ভীষণ খুশি হয়, কারণ সে তো সারা জীবন জঙ্গলে থেকেছে। এই প্রথমবার শহরে এসে তার খুবই ভালো লাগে এবং বাজার এলাকায় অ্যালিস একজন ভবিষ্যৎবাণী করছে এমন লোককে দেখতে পায়। এবার আমরা দেখতে পাই যে লোকটি একজন বয়স্ক মহিলার ভবিষ্যৎবাণী করতে যাচ্ছিল, কিন্তু সে বলে যে আমাকে টাকা দিতে না পারলে আমি ভবিষ্যৎবাণী করব না। এবার অ্যালিস তো সঙ্গে সঙ্গে তাকে টাকা দিয়ে বলে যে করো তুমি ভবিষ্যৎবাণী, আমিও দেখতে চাই যে তুমি কি ভবিষ্যৎবাণী করো। এবং এই সব যখন হচ্ছিল তখনই সেখানে আমরা অপর একটি মেয়েকে দেখতে পাই, যার নাম ছিল অ্যাঞ্জেলা। এবং অ্যাঞ্জেলা ছিল অ্যালিসের যমজ বোন। এবার অ্যাঞ্জেলা তো অ্যালিসকে দেখে ভাবে যে এই মেয়েটাকে, আর এই মেয়েটাকে পুরোই আমার মতো দেখতে কেন? কিন্তু অ্যাঞ্জেলার মুখে মাস্ক লাগানো ছিল, তাই জন্য অবভিয়াসলি অ্যালিস তাকে দেখতে পায় না। এবার সেই জ্যোতিষী তো বয়স্ক মহিলাটির ভবিষ্যৎবাণী করে। এবার অ্যালিস ভাবছিল যে এই প্রিস্টটি বা এই লোকটি জিউলি টেম্পেলেরই একজন শিষ্য এবং অ্যালিস যাকে ধরতে এসছে সে হচ্ছে এই জিউলি টেম্পেলের মাস্টার। সুতরাং এই লোকটিকে দেখলেই অ্যালিস বুঝতে পারবে যে এদের দৌড় কতখানি। এবার লোকটি তো ভবিষ্যৎবাণী করে যে বৃদ্ধা মহিলাটির ছেলে কখনো ফিরে আসবে না, সে যুদ্ধে গিয়ে মারা গেছে এবং বৃদ্ধা মহিলাকে সারা জীবন একাই কাটাতে হবে। এবং অ্যালিস তো সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে লোকটি একদমই ভুলভাল কথা বলছে। অ্যালিস বলে যে তুমি যেটা বলছো সেটা একদমই মিথ্যে, তোমার কোনো ট্যালেন্টই নেই। এবার লোকটির সাথে তার তো ঝগড়া লেগে যায় এবং সেখানে আশেপাশে অনেক লোকও জমা হয়ে যায়। এবার অ্যালিস তো তখনই বলে যে এই বৃদ্ধা মহিলাটির ছেলে আমার ১ থেকে ১০ গুণের মধ্যেই ফিরে আসবে এবং সে ব্যবসা করে এখন খুবই বড়লোক একজন ব্যক্তিতে পরিণত হয়েছে। এবার প্রিস্টি তো বলে ওঠে যে তাই নাকি, তুমি আমাকে মিথ্যাবাদী বলছো? তোমার কথা যদি সত্যি হয় আমি তোমার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইবো। এবার সে তো ১ থেকে ১০ গুনতে শুরু করে এবং ৯ গোনার সাথে সাথেই বৃদ্ধ মহিলাটির ছেলে ফিরে আসে এবং আমরা দেখতে পাই যে সে সত্যি বেঁচে ছিল এবং এখন সে আগের চেয়ে অনেক বড় লোকও হয়ে গেছিল। বৃদ্ধ মহিলাটি তো প্রচন্ড খুশি হয়। এবার প্রিস্টি তো বলতে থাকে যে নিশ্চয়ই এটা কোনো অ্যাক্টিং হচ্ছে, নিশ্চয়ই আমাকে ফাঁসানোর জন্য এইসব ওরা আগে থেকে প্ল্যান করে করছে। কিন্তু আশেপাশে ভিড়ে যারা লোকেরা ছিল তারা বলে যে এমনটা না, এই মহিলাকে আমরা অনেকদিন আগে থেকেই চিনি এবং এর ছেলেকে সত্যিই বহু বছর খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাহলে বলতেই হবে যে এই মেয়েটার ট্যালেন্ট রয়েছে। এবার প্রিস্টটি তো সঙ্গে সঙ্গে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু অ্যালিস প্রায় উড়ে গিয়ে তার সামনে চলে আসে এবং বলে যে তুমি পালাচ্ছ কোথায়। ফলে প্রিস্টটি অ্যালিসের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয় এবং তখনই অ্যালিসের সামনে আসে অ্যাঞ্জেলা। এবার অ্যালিস তো মনে মনে ভাবে যে মেয়েটার মুখটা কেমন একটু চেনা চেনা লাগছে, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার যে আমি ওর পুরো মুখটা দেখতে পাচ্ছি না। অ্যালিস বলে যে বলো তোমার কি দরকার, এবং অ্যাঞ্জেলা তো বলে যে আমি চাই তুমি আমার ভাগ্য গণনা করো। তখনই তো সেখানে রাজকুমার জেকাব আসে এবং সে অ্যালিসের হাত ধরে বলে যে মিস সু, আমি আজকে তোমার বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে যাব আর আমি তোমার বিয়ের জন্য কি উপহার দেব সেটাও ভেবে রেখেছি, আশা করি তুমি আমাকে না করবে না। এবার অ্যালিস তো বুঝতে পারে না যে এই ছেলেটা আবার কে, আর এ আমার বাড়িতে বিয়ের সম্বন্ধই বা কেন নিয়ে যাবে। আসলে ছেলেটি অর্থাৎ জেকব তো অ্যাঞ্জেলার জন্য সম্বন্ধ নিয়ে যাওয়ার কথা বলছিল। এবার অ্যালিস তো তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং জেকবের সৈন্যরা তখনই অ্যালিসের ওপর হামলা করে।
এবং অ্যালিস খুব সহজেই তাদের চিৎপটাং করে দেয়। এবার এই অবস্থা দেখে জেকাব তো নিজেই অ্যালিসের সাথে লড়াই করতে আসে, কিন্তু অ্যালিসের সামনে জেকাব কিছুই ছিল না। অ্যালিস তাকে রীতিমতো লাথি মেরে ফেলে দেয় এবং তাকে এমন পিটুনি দেয় যে বলার মতো না। অ্যালিস তো রীতিমতো একটি ছোড়া মেরে জেকাবকে সেখানেই মেরে দিতে যাচ্ছিল, কিন্তু সেই ছোড়াটি ধরে নেয় মহারাজা ডেভিড এবং ডেভিড সেখানে এসে জেকাবকে বাঁচায়। এবার ডেভিড সেখানে আসার সাথে সাথেই সকলে তো ডেভিডের সামনে বউ করে এবং ডেভিড তখনই অ্যালিস এবং অ্যাঞ্জেলা দুজনকেই দেখতে পায়। এবার অ্যালিসও তো সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে এটাই হচ্ছে মহারাজা এবং অ্যালিস মনে মনে ভাবে যে হে ভগবান, তার মানে 5 বছর আগে সেই ছেলেটা আসলে মহারাজা ছিল, ও যেন আমাকে চিনতে না পারে। এবার ডেভিড তো তখনই অ্যাঞ্জেলার সামনে যায় এবং অ্যাঞ্জেলাকে জিজ্ঞাসা করে যে তুমি কে। এবার অ্যাঞ্জেলা বলে যে সে সুপরিবারের মেয়ে অ্যাঞ্জেলা এবং ডেভিড তো মনে মনে ভাবে যে এই অ্যাঞ্জেলাকে তো দেখতে 5 বছর আগে ঠিক সেই মেয়েটার মতো। ডেভিড জিজ্ঞাসা করে যে অ্যাঞ্জেলা, তুমি কি 5 বছর আগে রাজধানী থেকে বাইরে জঙ্গলে কোথাও গেছিলে? অ্যাঞ্জেলা বলে যে না, আমার জন্ম এখানেই হয়েছে এবং সারা জীবন আমি এখানেই থেকেছি। এবং ডেভিড ভাবে যে দেখতে একরকম হলেও ওই মেয়েটার থেকে এর চালচলন একদমই আলাদা। আসলে ডেভিড দুজনকে একসাথে দেখে কনফিউজ হয়ে গেছিল, তাই ডেভিড শিওর হওয়ার চেষ্টা করছিল যে 5 বছর আগে সেই মেয়েটা আসলে কে। ডেভিড জিজ্ঞাসা করে যে এই ছুরিটা কার এবং অ্যালিস তখনই বলে ওঠে যে এই ছুরিটা আমার। আসলে আমি বুঝতে পারিনি যে জেকব রাজ পরিবারেরই একজন, আমি কেবলমাত্র আত্মরক্ষার জন্যই এমনটা করেছিলাম। এবার ডেভিড তো জেকবকে বলে যে জেকব, পরবর্তীকালে তোমার বিরুদ্ধে আমি যেন এমন কোনো কথা না শুনি, এবং ডেভিড সেখান থেকে চলে যায়। এবার ডেভিড চলে যাওয়ার পরই অ্যাঞ্জেলা অ্যালিসকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি, তোমার মা বাবা কোথায় আছে, তাদের কি নাম, তুমি কি আমায় বলবে? এবং অ্যালিস বলে যে আমার কোনো মা বাবা নেই, আমি অনাথ, আমাকে ছোটবেলা থেকেই আমার মাস্টারই বড় করেছে। এবার এই বলে অ্যালিস তো সেখান থেকে চলে যায় এবং অ্যাঞ্জেলা বাড়িতে গিয়ে তার বাবা মাকে জিজ্ঞাসা করে যে বাবা মা, আমার কি কোনো যমজ বোন রয়েছে? এবার অ্যালিস আর অ্যাঞ্জেলার মা তো তখনই বলে ওঠে যে হ্যাঁ, মানে আমি যখন জন্ম দিয়েছিলাম 2 সন্তানের জন্ম দিয়েছিলাম, কিন্তু তাদের মধ্যে একটি সন্তান মৃত সন্তান ছিল। ওইটুকু বাচ্চাকে আমরা কবর দেওয়ার মতো মানসিক অবস্থায় ছিলাম না, তাই আমরা তাকে জলে ভাসিয়ে দিয়েছিলাম। মানে অ্যাঞ্জেলার মা বাবা পুরোপুরি তাকে মিথ্যে কথা বলে। এবার অপরদিকে আমরা অ্যালিসকে দেখতে পাই যে কিনা ক্যাপিটালে একটি ভবিষ্যৎবাণী করার দোকান খুলে ফেলেছিল এবং অ্যালিস সেখানে লোকের ভবিষ্যৎবাণী করে পয়সা কামাচ্ছিল। এবার অ্যালিস তো ভাবে যে যে কদিন শহরে থাকবো আমাকে পয়সা কামাতে হবে, কারণ যতদিন না ওই লি জিউহুয়ার থেকে আমি বইটা উদ্ধার করতে পারছি ততদিন তো আমাকে এখানেই থাকতে হবে। এবং তখনই সেখানে আসে মহারাজা ডেভিড। ডেভিড তো বলে ওঠে যে তুমি কোথা থেকে এসেছো বলো তো, আমি তোমার ব্যাপারে খোঁজ নিয়ে দেখেছি যে তুমি তো এই রাজধানীতে থাকতে না, তোমাকে দেখে আমার এত চেনা চেনা লাগছে কেন? এবার অ্যালিস তো তখনই ঝগড়া করতে যাচ্ছিল যে তুমি আমার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার কি, কিন্তু তখনই অ্যালিসের মনে পড়ে যে আরে, এটা তো এই সাম্রাজ্যের মহারাজ, তার সাথে তো এমন করে কথা বলা যাবে না। এবার ডেভিড তখনই বলে যে আসলে 5 বছর আগে একজন আমাকে ড্রাগ দিয়েছিল এবং আমি তাকেই খোঁজার চেষ্টা করছি। এবার অ্যালিস তো বলে ওঠে যে ড্রাগ, তাকে তো এক্ষুনি মৃত্যুদণ্ড দেওয়া দরকার, মহারাজা আপনি তাড়াতাড়ি তাকে খুঁজে বার করুক। এবার ডেভিড তো বলে যে মৃত্যুদণ্ড, আমি তো ভাবছি শুধু তাকে না, তার পুরো গোষ্ঠীকেই আমি মৃত্যুদণ্ড দেব। এবার অ্যালিস তো মনে মনে ভাবে যে ভাগ্যিস আমাকে চিনতে পারেনি, এবারের মতো মনে হয় আমি বেঁচে যাব, কোনোভাবেই যেন ও জিল আর জনের কথা জানতে না পারে। এবার ডেভিড সেখান থেকে চলে যাওয়ার পরই সেখানে আসে অ্যাঞ্জেলা এবং অ্যাঞ্জেলা বলে যে আমি আবারও তোমার কাছে এসেছি আমার নিজের ভাগ্য গণনা করাতে, আমার জন্ম তারিখটা আমি তোমাকে দিচ্ছি, তুমি আমাকে বলো যে আমার ভাগ্য কিরকম হবে। এবার অ্যাঞ্জেলার জন্ম তারিখ নিয়ে অ্যালিস গণনা শুরু করে এবং অ্যালিস গণনা করার সময় খুবই অদ্ভুত একটা ঘটনা ঘটে এবং খুবই স্ট্রং একটা ফোর্স সেখানে সৃষ্টি হয়, ফলে অ্যালিসেরই মুখ থেকে রক্ত উঠে আসে। অ্যাঞ্জেলা তো বলে ওঠে যে এমনটা কেন হলো এবং অ্যালিস বলে যে এরকমটা দুটো কারণেই হতে পারে, এক, আমি কোনো অসৎ উপায়ে এই গণনা করেছি বা শক্তির অধিকারী হয়েছি, যেটা আমি হইনি, আর দ্বিতীয়টা হচ্ছে যে আমি আমার খুব কাছের কোনো আত্মীয়ের ভবিষ্যৎ গণনা করেছি, কিন্তু সেটাই বা কি করে সম্ভব। এবার অ্যালিস তো অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল এবং অ্যালিস বলে যে আমি ফিরে গিয়ে একটু রেস্ট করতে চাই, কিন্তু অ্যালিস তখনই অজ্ঞান হয়ে পড়ে এবং অ্যালিসকে তখনই ধরে নেয় ডেভিড এবং ডেভিড অ্যালিসকে নিয়ে সেখান থেকে চলে যায়। এবার অ্যালিস যখন অজ্ঞান অবস্থায় ছিল তখনই ডেভিড একটা মাস্ক অ্যালিসের মুখের সামনে ধরে
এবং ডেভিড পুরোই শিওর হয়ে যায় যে এই মেয়েটাই 5 বছর আগের সেই মেয়ে। এবার ডেভিডের তো প্রচন্ড রাগ হয় অ্যালিসের উপর এবং সে রাগে অ্যালিসের গলা টিপে ধরে। এবার অ্যালিসের তো সেই টিপে ধরাতেই ঘুম ভেঙে যায় এবং অ্যালিস বলে ওঠে যে তুমি এটা কি করছো, আর আমাকে তুমি এখানে নিয়ে এসেছো, এই জায়গা কোথায়? এবার ডেভিড তখনই বলে ওঠে যে কেন, 5 বছর আগে তুমি আমার সাথে কি করেছিলে তোমার মনে নেই? এবার অ্যালিস তো কিছুতেই ব্যাপারটা স্বীকার করে না, কারণ অ্যালিস জানতো যে স্বীকার করলে ডেভিড তাকে শাস্তি দেবে এবং এমনকি তার সন্তানেরও ক্ষতি হয়ে যেতে পারে। অ্যালিস বলে যে তুমি কি বলছো, তুমি একজন মহারাজ, তুমি এখানে থাকো আর আমি থাকি পাহাড়ে, আমাদের দেখা হওয়া কখনোই সম্ভব না। ডেভিড তো বলে ওঠে যে বাহ, তুমি দেখছি মিথ্যে কথা বলতে ভীষণ ওস্তাদ, কিন্তু তুমি যখন অজ্ঞান অবস্থায় ছিলে আমি তোমার মুখে মাস্ক লাগিয়ে দেখে নিয়েছি যে 5 বছর আগে সেই মেয়েটা তুমি, তাই মিথ্যা তর্ক করে কোনোই লাভ নেই। 5 বছর আগে তুমি আমার সাথে কি করেছিলে জানি না, কিন্তু আমি আর কখনো কোনো সন্তানের বাবা হতে পারবো না, তাই আমাকে তাড়াতাড়ি সেই অ্যান্টিডোটটা দাও। এবার অ্যালিস তো তখনই ডেভিডের পালস চেক করে এবং অ্যালিস ভাবে যে সন্তানের বাবা, কিন্তু এমনটা কি করে সম্ভব? এটা কি আমি ওকে ব্যবহার করেছিলাম বলে হলো? তাহলে আমার যে দুটো সন্তান রয়েছে সেই দুটোই ডেভিডের একমাত্র সন্তান। ও যদি কোনোভাবে জানতে পারে যে ওর 2 বংশধর রয়েছে, তাহলে তো ও শিওর আমার বাচ্চাদেরকে কেড়ে নেবে। সেটা কখনোই হতে দেওয়া যাবে না। ভাগ্যিস আমি আমার বাচ্চাদেরকে আনিনি। এবার ডেভিড তো বলে যে তুমি আমার কাছেই বন্দী হয়ে থাকবে। যতদিন না তুমি আমাকে অ্যান্টিডোট দিচ্ছ তুমি এখানেই থাকবে। এবার অপরদিকে আমরা জিল এবং জনকে দেখতে পাই, যারা কিনা তার মাকে ফলো করে এই শহরে আসার সিদ্ধান্ত নিয়েছিল এবং তারাও তাদের অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে। এবার অপরদিকে আমরা ডেভিড এবং ডেভিডের মা অর্থাৎ রাজমাতাকে দেখতে পাই। এবার রাজমাতা তো বলে যে ডেভিড, চারিদিকে লোকেরা বলছে যে তোমার বংশধর হবে না। এবার আগেকার দিনের একটা নিয়ম ছিল যে যে রাজার বংশধর হবে না সে কখনোই রাজা পদে থাকতে পারে না। তার যদি কোনো বংশধর না থাকে তাহলে পরবর্তী রাজা কে হবে? এবার রাজমাতা এই বিষয় নিয়ে অত্যন্ত চিন্তিত ছিল এবং রাজমাতা বলে যে ডেভিড, তুমি তাড়াতাড়ি একটা বিয়ে করো, তুমি এতদিন বিয়ে করছো না কেন? লোকজন বলছে যে তুমি নাকি কোন একটা মেয়েকে ধরে এনেছো, তুমি কি সেই মেয়েটার জন্যই বিয়ে করছো না? এবার রাজমাতা তো ডেভিডকে অ্যাঞ্জেলার সাথে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু ডেভিড তাতে কখনোই রাজি ছিল না। রাজমাতা বলে যে সবাই জানে যে সুপরিবারের মেয়ে অ্যাঞ্জেলা আসলেই সৌভাগ্যবতী, তুমি তাকে কেন বিয়ে করতে চাইছো না? এবং রাজমাতা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এবার আগেকার দিনের চীনে এটা মনে করা হতো যে যদি যমজ বাচ্চা জন্ম নেয় এবং দুজনেই মেয়ে হয়, তাহলে তাদের মধ্যে একজন অত্যন্ত সৌভাগ্যবতী বা ফিনিক্সের সমান হবে এবং অপরজন অপয়া হবে, যার জন্য কিনা পরিবারের বিপদ নেমে আসতে পারে। এবং এই কুসংস্কার মেনেই কিন্তু অ্যালিসকে ফেলে দেওয়া হয়েছিল। যাই হোক, এবার অ্যালিসকে তো ডেভিড বন্দি করে রেখেছিল এবং অ্যালিস ঘর থেকে বেরিয়ে দেখে যে একাধিক সৈন্য তার পথ রোধ করে দাঁড়িয়ে আছে। এবার অ্যালিস তো বলে যে মহারাজ, তুমি আমাকে ভীষণ দুর্বল ভেবেছো নাকি? এবং অ্যালিস তার মন্ত্রের সাহায্যে সব সৈন্যদের স্ট্যাচু করে দেয় এবং সে সেখান থেকে বেরিয়ে যায়। অ্যালিস ভাবে যে এইসব কিছু না করে আগে আমাকে জিউলি টেম্পলে যেতে হবে, যে কাজটার জন্য আমি এসেছি সেই বইটা আমাকে নিতে হবে। ফলে অ্যালিস তো টেম্পলের দিকে রওনা দিয়েছিল, কিন্তু তখনই অ্যালিসের পথ রোধ করে দাঁড়ায় জেকব এবং জেমস, যারা কিনা দুজনেই রাজকুমার ছিল এবং তারা তো অ্যালিসকেই অ্যাঞ্জেলা ভাবছিল। জেকব বলে যে তুমি আর কত নাটক করবে, আজকে আমরা দুজনেই তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছি, এবার তুমি ঠিক করো যে তুমি আমাকে বিয়ে করবে নাকি ওকে, মানে জেকব আর জেমসের মধ্যে কাকে বিয়ে করবে। এবার অ্যালিস তো বলে ওঠে যে তোমরা দুজনের কেউই আমাকে বিয়ে করার যোগ্য না। আসলে তারা দুজনেই অ্যাঞ্জেলাকে বিয়ে করতে চাইছিল, কারণ তারা জানতো যে অ্যাঞ্জেলা হচ্ছে ফিনিক্স বা সৌভাগ্যবতী, তাই তারা ভাবছিল যে অ্যাঞ্জেলাকে বিয়ে করলে হয়তো তারা ডেভিডকে সরিয়ে সিংহাসনে বসতে পারবে। তাই তারা অ্যাঞ্জেলাকে বিয়ে করার জন্য এতটা উঠে পড়ে লেগেছিল। এবার অ্যালিস তো তাদের বলে যে তোমাদের পিছনে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই এবং অ্যালিস তাদের ওপর একটা ব্যাড লাকের মন্ত্র পড়ে দেয়, মানে এই মন্ত্রে তাদের সাথে পর পর খালি খারাপ ঘটনা ঘটতে থাকবে। এবং এই বলে অ্যালিস তো টেম্পলের দিকে রওনা হয় এবং টেম্পলে গিয়ে অ্যালিস জানতে পারে যে সেই যার খোঁজে এসেছে অর্থাৎ সেই লি জিহুয়া টেম্পলে নেই। অ্যালিস ভাবে যে তাহলে আমি ওর ঘরে গিয়ে দেখি যে বইটা কোথায় লুকিয়ে রেখেছে এবং অ্যালিস তার ঘরে সেই বইটা খুঁজতে যায়, কিন্তু সেই ঘরে আমরা একটা অদ্ভুত জিনিস দেখতে পাই। ঘরে একটা হলুদ রঙের জিনিস ছিল, যেটার মধ্যে থেকে কিনা নানা রকমের কালো বা নেগেটিভ এনার্জি বেরোচ্ছিল এবং সেখানে আমরা কিছু কঙ্কালের মুন্ডুও দেখতে পাই।
এবার সেই নেগেটিভ এনার্জি বা সেই কালো ক্ষমতাগুলি তো অ্যালিসকে এসে হিট করতে থাকে, কিন্তু অ্যালিসও তো কম কিছু ছিল না। ফলে অ্যালিস সেগুলো ডজ করে বেরিয়ে যায়। এবার অ্যালিস তো তার জাদুই চাবুকের সাহায্যে সেই জিনিসটাকে ফেলে দেয়, এবং অ্যালিস বুঝতে পারে যে এই লি জিহুয়া আসলেও সুবিধার না, কারণ সে এই ক্ষমতাগুলিকে বাজে কাজে লাগাচ্ছে। এবার অপরদিকে আমরা অ্যাঞ্জেলাকে দেখতে পাই, এবং তার সাথে আমরা অ্যাঞ্জেলার বাবা মাকেও দেখতে পাই। এবার সু পরিবারের সকলেই তো অপেক্ষা করছিল কখন দুই রাজকুমার আসবে তাদের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে, এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে দুই রাজকুমার উপস্থিত হয়। কিন্তু সেই দুই রাজকুমারের অবস্থা খুবই খারাপ ছিল, কারণ অ্যালিসের ব্যাড লাকের মন্ত্র তাদেরকে শান্তিতে টিকতে দিচ্ছিল না। এখানে আস্তে আস্তে তারা 3বার দেওয়ালে ধাক্কা খেয়েছে, 4বার জলে পড়ে গেছে, এমনকি তাদের ঘোড়ার গাড়ির অ্যাক্সিডেন্টও হয়েছে, এবং ঢোকার সময় তো জেকাবের মাথায় পাখিতে পচিও করে দেয়। এবার জেকব তো বলে ওঠে যে অ্যাঞ্জেলা, সকালবেলা তুমি আমাদের ওপর কি মন্ত্র পড়লে যে আমাদের সারা দিনটা এরকম ভয়ঙ্কর চলছে, এবার দয়া করে সেটা ঠিক করে দাও। এবার তখনই তো অ্যাঞ্জেলার বাবা বলে যে আপনারা নিশ্চয় ভুল বুঝছেন, অ্যাঞ্জেলা তো সকাল থেকে বাড়িতেই ছিল, অ্যাঞ্জেলা কোথাও যায়নি। অ্যাঞ্জেলা তখনই বলে যে তোমরা মনে হয় আমার যমজ বোনকে দেখেছো, এবং অ্যাঞ্জেলার বাবা তো আবারও মিথ্যা কথা বলতে থাকে যে আসলে জন্মের সময় মৃত জন্ম নিয়েছিল, তাই জন্য ওকে আমরা জলে ভাসিয়ে দিয়েছিলাম। আমরা বুঝতে পারিনি যে ও বেঁচে থাকবে। আমরা জানতামই যে ও আমাদের পরিবারের দুর্ভাগ্যের প্রতীক হতে চলেছে, কিন্তু এইভাবে যে ও এখন বিপদ ডেকে আনবে সেটা আমরা বুঝিনি। এবার জেকাব আর জেমস তো অ্যাঞ্জেলাকে বিয়ের প্রস্তাব দেয়। আমরা দেখতে পাই যে জেমসের সাথে আগে থেকেই অ্যাঞ্জেলার সেটিং করা ছিল, ফলে অ্যাঞ্জেলা জেমসের বিয়ের প্রস্তাব মেনে নেয়। এবার অ্যাঞ্জেলা তো জানতো যে সেই হচ্ছে গোল্ডেন ফিনিক্স অর্থাৎ সৌভাগ্যের অধিকারিণী, ফলে জেমস যদি তাকে বিয়ে করে তাহলে জেমস হবে রাজা আর অ্যাঞ্জেলা হবে এই রাজ্যের মহারানী। এবার অপর দিকে আমরা অ্যালিসকে দেখতে পাই যে একটি নুডল শপে বসে নুডল খাচ্ছিল, এবং তখনই সেখানে ডেভিড চলে আসে। এবার ডেভিডকে দেখা মাত্রই অ্যালিস তো সেখান থেকে পালানোর চেষ্টা করে, এবং সেই সুযোগে ডেভিড অ্যালিসের খাবারে একটা ড্রাগ মিশিয়ে দেয়। এবার ডেভিড বলে যে অ্যালিস, কোথায় পালাচ্ছ? তোমার খাবার খাওয়া তো এখনো শেষ হয়নি। এবং অ্যালিস বলে যে হ্যাঁ হ্যাঁ, সত্যিই তো, আমি আর কোথায় যাব। এবং এই বলে সে বাকি নুডলসটা খেয়ে নেয়, কিন্তু সেই নুডলে যে ড্রাগ মেশানো ছিল সেটা তো অ্যালিস জানতো না, এবং সেটা একটা মাসেল রিল্যাক্স করা ড্রাগ ছিল। ডেভিড বলে যে অ্যালিস, 5 বছর আগে তুমি আমার সাথে যেটা করেছো সেটাকে তুমি ভুলে গেছো? তোমার চামড়া কি এতই মোটা? এবং অ্যালিস বলে যে আমি কিছুই করিনি, তাহলে আমার মনে থাকবে কি করে? এবার এইসব কথা বলতে বলতেই অ্যালিস বুঝতে পারে যে তার উপর ড্রাগের প্রভাব শুরু হয়ে গেছে। ডেভিড বলে যে অ্যালিস, এটা তো তুমিই আমাকে শিখিয়েছো, কারণ এই সেম কাজটাই তুমি আমার সাথে করেছিলে। এবার অ্যালিস আর ডেভিডের তো কিস হয়, এবং ডেভিড অ্যালিসকে নিয়ে রাজপ্রাসাদে চলে আসে। এবার আমরা ডেভিডকে তার রাজসভায় দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে ডেভিডের সাথে একাধিক মন্ত্রী এবং জেমস দেখা করতে এসেছিল। এবার তারা সকলেই তো বলে ওঠে যে মহারাজ, আমরা জানতে পেরেছি যে আপনি কখনো আর বাবা হতে পারবেন না বা সন্তানের জন্ম দিতে পারবেন না, তাই আমরা চাইছি আপনি এই পদ ছেড়ে দিন, অর্থাৎ মহারাজের পদ ছেড়ে দিন। আসলে জেমসই এদেরকে বলে এখানে নিয়ে এসেছিল, কারণ জেমস মহারাজ হতে চাইছিল। ডেভিড তো তাদের ওপর চেঁচিয়ে ওঠে যে আমি এখনো মারা যাইনি, তোমরা কি ভাবছো আমি বুঝছি না যে তোমরা এখানে কি উদ্দেশ্য নিয়ে এসেছো? যেহেতু তোমরা আমাকে সম্মান জানানোর জন্য নীল ডাউন হয়েছে, তোমরা সারাদিন এখানে নীল ডাউন হয়েই থাকবে। এবার জেমস তো মনে মনে ভাবে যে একবার আমি রাজা হই, তারপর তোমাকে আমি 3 দিন নীল ডাউন করিয়ে রাখবো। এবার আমরা রাজমাতাকে দেখতে পাই। রাজমাতা তো তার ছেলের জন্য অর্থাৎ ডেভিডের জন্য প্রচন্ড চিন্তিত হয়ে পড়েছিলেন, তাই তিনি একটি টেম্পেলে প্রে করতে এসেছিলেন, এবং টেম্পেলের কাছেই একটা টি স্টল মতো বা চায়ের দোকান মতো জায়গা ছিল যেখানে সবাই রেস্ট নিচ্ছিল, এবং সেখানেই হাজির হয়েছিল জিল আর জন। তারা মাকে খুঁজতে খুঁজতে এখান অব্দি চলে এসেছিল। এবার সেই চা খাওয়ার জায়গাটিতে আমরা একটি প্রেগনেন্ট মহিলাকে দেখতে পাই, এবং জিল সেই মহিলাটিকে দেখে বলে যে ভাই, তুমি দেখেছো এই মহিলাটির ওপর খুবই বাজে রকমের নেগেটিভ এনার্জি আমি দেখতে পাচ্ছি। যদি এই এনার্জি ঠিক না করা হয় তাহলে তো মহিলাটির বাচ্চা মারা যাবে, চলো আমরা ওনাকে গিয়ে বলি। এবার সেই মহিলাটির সাথে আমরা মহিলাটির কাজিনকেও দেখতে পাই, এবং কাজিনটি মহিলাটির সব খাবারের সূঁচ দিয়ে দেখে নেয় যে কোনো খাবারে পয়জন আছে কিনা, এবং দেখতে পায় যে কোনো খাবারেই পয়জন নেই, ফলে সেই খাবার দাবার মহিলার জন্য সেফ। কিন্তু তখনই সেখানে জিল গিয়ে বলে যে আন্টি, তুমি এই খাবার দাবার খেও না, এইসব খেলে তোমার বাচ্চাটি মারা যাবে। এবার কাজিনটা তো তখনই লাফিয়ে বলে যে কি বললে? এই খাবার আমরা এক্ষুনি পরীক্ষা করে দেখেছি, এতে কিছুই নেই।
কিন্তু জিল তখনই মন্ত্র পড়ে কাজেনকে সেখানে স্ট্যাচু করে দেয়। এবং জিল বলে যে এই যে সূঁচটা, এই সূঁচটাই হচ্ছে আসল নষ্টের গোড়া। এই সূঁচটা আসলে বহু পুরনো পচা মৃতদেহতে ডোবানো একটা সূঁচ, যেই সূঁচ সব খাবারে দিয়ে দিয়ে তোমাকে খাওয়ানো হচ্ছে। ফলে তোমার মধ্যে নেগেটিভ এনার্জি অর্থাৎ ইন এনার্জি অনেক বেশি বেড়ে যাচ্ছে। এই জন্যই তোমার সন্তান জন্মাতে অনেক বাধা হচ্ছে। এবার মহিলাটি তো বলে যে কিন্তু ও তো আমার কাজিন, ও আমার সাথে এমন কেন করবে? এবং তখনই জিল বলে যে তাই, তা তুমিই বলো, তোমার 4 বছর আগে একটা মেয়ে হয়েছিল, তারপরে তুমি দুবার প্রেগনেন্ট হয়েছো, কিন্তু কোনোবারই বাচ্চা হয়নি। আর এবারেও তোমার একটা মেয়ে হতে চলেছে, কিন্তু এই কাজিন যদি তোমার সাথে থাকে তাহলে এবারের বাচ্চাটাও নষ্ট হয়ে যাবে। এবং মহিলাটা বুঝতে পারে যে হ্যাঁ, জিন তো সত্যি কথাই বলছে। এবার জিন তো তখনই তার ক্ষমতার সাহায্যে মহিলাটির সমস্ত নেগেটিভ এনার্জি ধুয়ে দেয় এবং মহিলাটিকে একদম পজিটিভ করে দেয়। মহিলাটি তো সঙ্গে সঙ্গে তার কাজিনকে ঠাস করে এক চড় মারে। এবার এইসব যখন হচ্ছিল, রাজমাতা এই সবটা দেখে এবং রাজমাতা জনকে দেখে বলে যে তুমি বাচ্চাটাকে দেখলে? বাচ্চাটাকে দেখতে পুরোই ডেভিডের ছোটবেলার মতো। এমন না তো যে এরা ডেভিডের সন্তান? ডেভিডের কি আদেও কোনো সন্তান রয়েছে? যদি থাকে তাহলে আমাদের খুঁজে বার করতেই হবে। এবার জিল আর জন সেখান থেকে ততক্ষণে চলে গেছিল। তাই রাজমাতা সৈন্যদের বলে যে বাচ্চাগুলিকে যেখান থেকে হোক খুঁজে আমার কাছে আনো। এবার অপরদিকে আমরা অ্যালিসকে দেখতে পাই, যাকে তো ডেভিড বন্দি করে রেখেছিল। এবার ডেভিড অ্যালিসের সাথে দেখা করতে আসলে অ্যালিস বলে যে দেখো, ওই যে বংশধরের ব্যাপারটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। কয়েক বছর আগে যেটা হয়েছে চলো না আমরা ভুলে যাই। তুমি তো একজন মহান লোক, তুমি আমাকে এখান থেকে যেতে দাও। আর তুমি যদি তার বদলে টাকা পয়সা চাও, টাকা পয়সাই বা আমি কোত্থেকে দেবো? আর তোমার তো এত ধন সম্পত্তি। আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, আমি তোমার ভবিষ্যৎ গণনা করতে পারি, অথবা তোমার রাজ্যের ভবিষ্যৎ গণনা করতে পারি, যাতে তোমার রাজ্য স্মুথলি চলে। তাহলে তুমি আমাকে যেতে দেবে তো? এবার ডেভিড তো বলে ওঠে যে আমার ভাগ্য গণনা তোমাকে করতে হবে না, আর আমার রাজ্য আমি সামলে নেব। এবার অ্যালিস বলে যে তাহলে তুমি চাওটা কি? কি করলে তুমি আমাকে এখান থেকে যেতে দেবে? এবং ডেভিড বলে যে আমি একজন রানী চাই, আমার একটা রানীর দরকার। এবার অ্যালিস তো তখনই বলে ওঠে যে ও, বুঝেছি, রানীর দরকার। ঠিক আছে, আমি তোমাকে খুব ভালো একজন রানী খুঁজে দেব। মানে অ্যালিস বুঝতে পারিনি যে ডেভিড এখানে তার কথাই বলছিল। অ্যালিস বলে যে আমি তোমার উপর এমন মন্ত্র করে দেব যাতে তুমি একদম দারুণ একটা বউ পাবে। এবং ডেভিড তো তখনই বলে ওঠে যে অ্যালিস, আমি স্ত্রী হিসাবে তোমাকেই চাই, আমি তোমাকে পছন্দ করি। এবার অ্যালিস বলে ওঠে যে হ্যাঁ, আমার বিয়ে করার কোনো ইচ্ছাই নেই। অ্যালিস মনে মনে ভাবে যে আমি এখানে একটা মিশন কমপ্লিট করতে এসেছি, আমাকে আমার সেক্টের জন্য আগে কাজ করতে হবে। এখানে মহারাজের সাথে বিয়ে করে বসে থাকলে হবে না। এবং অ্যালিস তো ডেভিডকে রিজেক্ট করে দেয়। এবার অপরদিকে আমরা জিল এবং জনকে দেখতে পাই, যারা ততক্ষণে ক্যাপিটালে চলে এসেছিল। এবার জন তো বলে যে মা তাহলে এখানেই রয়েছে, এবং তারা তো ঠিক করে যে মাকে খোঁজার আগে তারা একটু শহরটা ভালো করে ঘুরে দেখে নেবে। অপরদিকে রাজমাতা গিয়ে ডেভিডকে বলে যে ডেভিড, তোমার মতো দেখতে আমি আজকে একটা বাচ্চা দেখেছি, আমার মনে হয় তারা তোমার সন্তান নয় তো? এবার ডেভিড তো তখনই বলে ওঠে যে মা, এরকমটা হতেই পারে না, আর তাছাড়া সব বাচ্চাকেই একরকম দেখতে লাগে, তুমি কি করে এবার একরকম দেখা থেকে বিচার করবে? যাই হোক, ডেভিড তো এই কথা কখনোই মেনে নেয় না। এবং ততক্ষণে তো অ্যালিসও আবারও রাজপ্রাসাদ থেকে পালিয়ে গেছিল। এবার আমরা দেখতে পাই যে অ্যালিস একটি সরাইখানায় আসে লি জিউয়ার খোঁজ করতে, এবং সেখানে লি জিউয়ার একজন শিষ্য জিনকে আমরা দেখতে পাই। এবার জিন তো তখনই বলে ওঠে যে আমার মাস্টারকে তুমি খুঁজছো, কি ব্যাপার? অ্যালিস বলে যে তোমার মাস্টার একটা ঠগ এবং জোচ্চোর, সে আমাদের সেক্টরের একটা বই চুরি করে সেখান থেকে পালিয়েছে, এবং সেই বই থেকে সে নানা রকম এভিল আর্ট প্র্যাকটিস করছে। এরকম একটা বিশ্বাসঘাতককে আমি ধরে শাস্তি দেব। এবার জিন তো বলে ওঠে যে কি, আমার মাস্টার চুরি করে পালিয়েছে? তোমার সাহস হয় কি করে আমার মাস্টারকে অপমান করা? এবং এই কথা নিয়ে অ্যালিসের সাথে তার লড়াই বেঁধে যায়। এবার অ্যালিস তো তাকে আচ্ছা মতো শিক্ষা দেয়, এবং তখনই জিন তার উপর একটি বোন সিটিং মন্ত্র প্রয়োগ করে, যেটা কিনা খুবই ভয়ঙ্কর একটা মন্ত্র ছিল। কিন্তু অ্যালিস তার চাবুকের সাহায্যে সেই মন্ত্রকে খুব ভালোভাবে ডজ করতে পারে।
এবার জিন তো বলে ওঠে যে তুমি এটা কি করে পারলে, এটা তো ভয়ঙ্কর শক্তিশালী একটা মন্ত্র। এবং অ্যালিস তখনই বলে যে তোমার মাস্টারকে বলবে আমার সাথে দেখা করতে। তোমার যদি এরকম শিক্ষা হয় তাহলে তোমার মাস্টার আসলে কি সেই নিয়ে আমার সন্দেহ আছে। জিন বলে ওঠে যে কালকে আমার মাস্টার ফিরে আসবে, আমি তখন দেখব তুমি মাস্টারের সাথে কিভাবে পারো। এবং অ্যালিস তো তখনই ঠাস ঠাস করে চড় মেরে তার গাল রীতিমতো ফুলিয়ে দেয়। এবার অপরদিকে আমরা জিল এবং জনকে দেখতে পাই। যেমন ছিল মা তেমনই ছিল তাহার দুই ছেলে মেয়ে। জিল এবং জনকে একটি কিডন্যাপ করার চেষ্টা করছিল। সে আসলে দেখেছিল যে দুটি ছোট বাচ্চা একা একা শহরে ঘুরছে, তাই জন্য সে জিল আর জনকে কিডন্যাপ করার চেষ্টা করে। কিন্তু জিল আর জন তো দুজনে মিলে সেই কিডন্যাপারকে আচ্ছা করে পিটুনি দেয়। এবং তখনই তারা লক্ষ্য করে যে কিছু সৈন্য তাদেরকে খুঁজছে। মানে এরা আসলে রাজমাতার সৈন্য ছিল যারা কিনা জিল আর জনকে খুঁজছিল। এবং সেটা বুঝতে পেরে জিল আর জন তো লুকিয়ে পড়ে। এবার অপরদিকে আমরা অ্যালিসকে দেখতে পাই যে রাতের বেলা আবারও তার সরাইখানাতে ফিরে আসে, মানে যে সেখানে এই কদিন থাকছিল সেখানে। এবং অ্যালিসের বারবার ডেভিডের বলা কথাগুলোই মনে পড়ছিল। এবং তখনই অ্যালিস লক্ষ্য করে যে ডেভিড তারই সরাইখানার নিচে দাঁড়িয়ে রয়েছে। ডেভিড বলে যে তুমি এই সময় এখানে কি করছো। এবং তখনই আমরা দেখতে পাই যে একটি ভয়ঙ্কর কালো শক্তি এসে ডেভিডকে কিডন্যাপ করে নেয়। অ্যালিস বুঝতে পারে যে আসলে ডেভিড হচ্ছে একটা পার্পেল শক্তির উৎস এবং ডেভিড একাধারে মহারাজও। সুতরাং যে কোনো এভিল জাদুকররা বা শয়তান জাদুকরদের কাছে ডেভিড হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ। তাই জন্য এমন কেউই ডেভিডকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এবার অ্যালিস তো তখনই একটা কাগজের মন্ত্র পড়া পাখি উড়িয়ে দেয় ডেভিডকে ফলো করার জন্য। এবং সেই মন্ত্র পড়া পাখিকে ফলো করে অ্যালিস নিজেও সেই শয়তান জাদুকর্ণীর বাসায় চলে আসে। এবার আমরা দেখতে পাই যে সেই শয়তান জাদুকর্ণী অ্যালিসকে রীতিমতো হিপনোটাইজ করে তার সাথে রোম্যান্স করার চেষ্টা করছিল। কিন্তু তখনই সেখানে অ্যালিস চলে আসে এবং সেই জাদুকর্ণী তো অ্যালিসকে সঙ্গে সঙ্গে মারার জন্য ছুটে যায়। কিন্তু অ্যালিস তার তলোয়ারের এক গোত্তা সেই জাদুকর্ণীর পেটে দেয় এবং সেই শয়তানি তো সঙ্গে সঙ্গে তার কালো জাদু অ্যালিসের ওপর প্রয়োগ করে। কিন্তু অ্যালিস আবারও তার চাবুকের সাহায্যে এই সমস্ত কালো জাদু একদম সরিয়ে দেয়। এবং অ্যালিস তো সেই জাদুকর্ণীর হাতই কেটে দেয় যাতে সে আর কোনো রকমের ম্যাজিক করতেই না পারে। এবার শয়তান জাদুকর্ণী তো সঙ্গে সঙ্গে সেখান থেকে পালায় এবং অ্যালিস দেখে যে ডেভিড পুরোই সম্মোহিত অবস্থায় রয়েছে। অ্যালিস তো তখনই তার একটি মন্ত্র ডেভিডের ওপর প্রয়োগ করে, যেটা কিনা ডেভিডের একদম ঠিক হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ডেভিড তো তাতেও ঠিক হয় না। অ্যালিস আবারও একটা মন্ত্র ডেভিডের ওপর প্রয়োগ করে, কিন্তু ডেভিড তাতেও ঠিক হয় না। আসলে ডেভিড কিন্তু ঠিক হয়েই গেছিল, কিন্তু ডেভিড তা ও সম্মোহিত হওয়ার অ্যাক্টিং করছিল। অ্যালিস তো বুঝতে পারে না যে ব্যাপারটা কি হচ্ছে, ডেভিড কেন ঠিক হচ্ছে না। এবং ডেভিড তখনই উঠে দাঁড়িয়ে পড়ে এবং সে নিজে নিজে চলতে শুরু করে। অ্যালিস বলতে থাকে যে ডেভিড তুমি নিজের জ্ঞানে ফিরে আসো। কিন্তু ডেভিড কোনো কথাই শোনে না এবং তারা তো চলতে চলতে ডেভিডের ঘোড়ার গাড়ির সামনে চলে আসে। কিন্তু হঠাৎ তখন ডেভিড অ্যালিসের আকুপাঞ্চার পয়েন্টে টাচ করে তাকে একদম শক্ত করে দেয়, মানে যাতে সে হাত পা নড়তে না পারে এরকম। এবার অ্যালিস তো বুঝতে পারে যে ডেভিড তার মানে এতক্ষণ অ্যাক্টিং করছিল। এবং অ্যালিস বলে যে ডেভিড তুমি আমার সাথে এমনটা কেন করলে, আমি তোমার প্রাণ বাঁচালাম না। ডেভিড বলে যে আর তুমি প্রাসাদ ছেড়ে কেন পালিয়েছিলে, এই প্রথম আমি কোনো মেয়ের কাছে নিজের মনের কথা বললাম আর তুমি আমাকে এইভাবে রিজেক্ট করে দিলে। এবার অ্যালিস তো বলতে থাকে যে আমি যাই করি না কেন তুমি এক্ষুনি আমাকে ঠিক করো, না হলে কিন্তু তার ফল ভালো হবে না। যতই হোক আমি কিন্তু তোমার প্রাণ বাঁচিয়েছি, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। এবং ডেভ তখনই বলে যে অ্যালিস আমি তোমাকে সত্যিই বলছি, আমি তোমাকে ভীষণ পছন্দ করি। 5 বছর আগে কিন্তু তুমি আমার কাছে এসেছিলে, তাই এখন যাই হোক না কেন তার জন্য তুমি দায়ী থাকবে। এবং অ্যালিস তখনই বলে যে আমি তোমাকে পছন্দ করি না। ডেভিড বলে যে সে তুমি যাই ভাবো না কেন তোমাকে আমার রানী হতেই হবে। এবার তারা যখন এই অবস্থায় দাঁড়িয়েছিল তখনই সেখানে জিল আর জন চলে আসে। এবার তারা তো অ্যালিসকে দেখি মা বলে তার কাছে ছুটে আসছিল। কিন্তু অ্যালিসের মাথায় ছিল যে কোনোভাবে তার সন্তানদের ব্যাপারে ডেভিডকে জানানো যাবে না, কারণ তাহলে তো বংশধর ভেবে ডেভিড তাদেরকে কেড়ে নেবে। এবং তখনই ডেভিডের মন অন্যদিকে সরানোর জন্য অ্যালিস ডেভিডকে কিস করে এবং সে জিল আর জনের ওপর দুটো মন্ত্র পড়ে দেয় যাতে তারা মায়ের কথা শুনতে বাধ্য হয়। এবং মায়ের নির্দেশ মতো তারা তো সেখান থেকে চলে যায় এবং শাস্তির স্বরূপ মুখ লুকিয়ে অন্য জায়গায় বসে থাকে। এবার ডেভিড যখন অ্যালিসকে কিস করছিল তখনই সেখানে হাজির হয় ডেভিডের বোন, অর্থাৎ রাজকুমারী জেন, এবং তার সাথে তার প্রেমিক নেথানও ছিল।
এবার অ্যালিস তো তাদের দুজনকে দেখেই বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল রয়েছে, কারণ তাদের দুজনের শরীর থেকেই নেগেটিভ এনার্জি বেরোচ্ছিল। এবার জেন তো তখনই বলে ওঠে যে তুমি সুপরিবারের মেয়ে অ্যাঞ্জেলে না, কিন্তু তোমার সাথে তো রাজকুমার জেমসের বিয়ে ঠিক হয়েছে। এবং অ্যালিস বুঝতে পারে যে জেন তাকে অন্য একটা মেয়ের সাথে গুলিয়ে ফেলছে। এবার অ্যালিস কিন্তু তখনও অ্যাঞ্জেলার মুখ দেখেনি, কারণ অ্যাঞ্জেলা সবসময় বাইরে বেরোলে মাস্ক পরে থাকতো। তাই অ্যালিস জানতো না যে অ্যাঞ্জেলাই তার যমজ বোন। এবার অ্যালিসের তো একটু সন্দেহ হয় যে ব্যাপারটা কি, সবাই আমাকে বারবার অ্যাঞ্জেলা অ্যাঞ্জেলা কেন বলে, ওই জেকাব আর জেমসও আমাকে আগের দিন অ্যাঞ্জেলা বলছিল। এবং অ্যালিস জেনকে বলে যে আমাকে কি একদমই ওই মেয়েটার মতো দেখতে, এবং জেন বলে যে হ্যাঁ। এবার তখনই তো ডেভিড বলে যে জেন, তোমার সাথে এই ছেলেটা কে? আমাদের বাড়ির কোনো কথা হয়নি, তোমাদের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা নিয়ে বড়দের মধ্যেও কোনো কথা হয়নি, তুমি ওর সাথে ঘুরে বেড়াচ্ছ কি করে এইভাবে? জেন তো তখনই বলে যে দাদা, আমি নেথানকে ভালোবাসি, এবং সে তো নেথানের সাথে সেখান থেকে ছুটে চলে যায়। এবং ডেভিড তখনই অ্যালিসকে বলে যে অ্যালিস, তুমি কোথায় যাচ্ছ? তুমি সারা জীবনের জন্য আমার সন্তান হওয়ার ক্ষমতা কেড়ে নিয়েছো, তাই সেটার অ্যান্টিডোট আমাকে দাও। এবার অ্যালিসের কাছে তার তো কোনো অ্যান্টিডোট ছিল না, এবং অ্যালিস তখনই বলে যে তুমি আমাকে ছেড়ে দাও, তার বদলে আমি তোমার অন্য একটা সাহায্য করব। তোমার এই বোন জেনের ওপর কিছু একটা মন্ত্র করা হয়েছে, তাই জন্যই জেন সম্ভবত এই নেথান নামক ছেলেটার সাথে মিশছে। ওর ওপর এমন একটা মন্ত্র করা হয়েছে যাতে জেন নেথানের ওপর প্রচন্ড ডিপেন্ডেবল হয়ে পড়বে, এবং ওরা একে অপরকে ছাড়া থাকতেই পারবে না। এবার ডেভিড তো সঙ্গে সঙ্গে বলে ওঠে যে আচ্ছা, এবার বুঝতে পেরেছি কেন জেন সর্বক্ষণ ওই ছেলেটার সাথেই ঘুরে বেড়ায়। অ্যালিস বলে যে দেখো, তোমার এই বংশধরের ব্যাপারটা তো আমি সলভ করতে পারবো না, আমি তোমার বোনকে সাহায্য করছি, তার বদলে তুমি আমাকে মুক্তি দাও, আমাকে ছেড়ে দাও। তুমি কি এতে রাজি আছো? এবং ডেভিড তো বলে যে ঠিক আছে, আমি এতে রাজি আছি। এবং অ্যালিস ডেভিডের সাথে যাওয়ার আগে জিল এবং জনের ওপর দুটো ইনভিজিবল মন্ত্র পড়ে দেয়, যাতে জিল আর জনকে কেউ দেখতে না পায় এবং তাদের কোনো বিপদ না হয়। এবার অপরদিকে আমরা জেন এবং নেথানকে দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে নেথান জেনের পানির মধ্যে কিছু একটা সাদা পাউডার মিশিয়ে দেয়, মানে যেটার সাহায্যে সে আর কি জেনকে বশ করেছিল। এবার জেন তো নেথানের প্রেমে পুরোই পাগল টাইপের ছিল, এবং সে একদম অবসেসড হয়েছিল, এবং ওই ড্রিঙ্কটা খাওয়ার সাথে সাথে সে আরো দুর্বল হয়ে পড়ে। সে নেথানের হাল ধরে বলে যে নেথান, আমার মনে হয় যে আমার দাদা কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেবে না, আমাদেরকে কিছু একটা করতে হবে। এবং সে নেথানকে কিস করতে যায়, কিন্তু তখনই সেখানে অ্যালিস এবং ডেভিড চলে আসে। অ্যালিস তো সঙ্গে সঙ্গে জেনকে এই সমস্যার অ্যান্টিডোট খাইয়ে দেয়, এবং ডেভিড এক লাথি মেরে নেথানকে সেখানে ফেলে দেয়। এবার অ্যান্টিডোট খাওয়ার ফলে জেনের জ্ঞান ফিরে আসে, এবং জেন বলে ওঠে যে দাদা, তুমি এখানে কি করছো? ডেভিড বলে যে আমি যদি এখানে না আসতাম তাহলে তোমাকে নেথান এতক্ষণে মেরেই ফেলতো। এবার জেন তো বলে ওঠে যে কিন্তু নেথান আমার সাথে এমনটা কেন করবে? এবং নেথানও বলতে থাকে যে আমি এমন কিছুই করিনি, রাজকুমারীর হয়তো অন্য কোনো সমস্যা রয়েছে। এবার অ্যালিস তো তার শক্তি সঙ্গে সঙ্গে জেনের ওপর প্রয়োগ করে, ফলে জেনের ওপর যে মন্ত্র পড়া হয়েছিল সেইটা একদমই খতম হয়ে যায়, এবং তার সাইড এফেক্ট শুরু হয় নেথানের ওপর। ফলে নেথান তো মাথা ধরে ছটফট করতে থাকে, এবং তার শরীর থেকে কালো ধোঁয়া ধোঁয়া বেরোতে থাকে, এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। ডেভিড বলে যে ও ড্রাগস দেওয়ার খুব শখ না, এই ড্রাগ তাহলে এবার ওর ওপরই প্রয়োগ করা হবে। এবং ডেভিডের সৈন্যরা তখনই নেথানকে সেখান থেকে নিয়ে চলে যায়। এবার অ্যালিস তো সঙ্গে সঙ্গে বলে যে ডেভিড, আমি তোমাকে যে সাহায্য করার কথা বলেছিলাম সেই সাহায্য আমি করে দিয়েছি, এবার আমি এখান থেকে যাচ্ছি। এবং এই বলে অ্যালিস সেখান থেকে চলে যায়। এবার অ্যালিস তারপরে জিল এবং জনের কাছে আসে, এবং তাদের ইনভিজিবল অবস্থা থেকে নর্মাল অবস্থায় ফিরিয়ে আনে। এবার জিল আর জন তো তখনই তাদের মাকে জড়িয়ে ধরে যে মা, তুমি এসে গেছো, তুমি আমাদের ছাড়া কেন এখানে ঘুরতে এসেছিলে, আমাদের নিয়ে আসুনি কেন? এবং জন তো তখনই বলে যে মা, তুমি যে লোকটাকে কিস করছিলে সেটাই কি তাহলে আমাদের বাবা? এবং অ্যালিস বলে যে না, একদমই না, এখানে আমার কোনো আত্মীয় স্বজনই নেই। এবং সে জিল আর জনকে নিয়ে তার সরাইখানাতে ফিরে আসে, এবং সেখানে সে দেখতে পায় লি জিউহুয়াকে, অর্থাৎ যাকে সে এতদিন ধরে খুঁজছিল। এবার অ্যালিস সঙ্গে সঙ্গে বলে ওঠে যে ঠগ জোচ্চোর কোথাকার। এবং তাদের মধ্যে ঝগড়া শুরু হতেই সরাইখানার সব লোক তো একদম সরাইখানা ফাঁকা করে দেয়। এবার লি জিউহুয়ার সাথে অ্যালিসের তো লড়াই বেঁধে যায়, এবং তার শিষ্য তো সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়েছিল, কারণ শিষ্য জানতো এই যে মাস্টার এমন কিছুই করতে পারবে না।
এবার অ্যালিস তো তার চাবুক দিয়ে রীতিমতো লি জিউহুয়ার পিছনে বাড়ি মারে এবং সে তাকে লাথি মেরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এবার লি জিউহুয়া তো সঙ্গে সঙ্গে তার কিছু কালো জাদুর মন্ত্র অ্যালিসের ওপর প্রয়োগ করার চেষ্টা করে, কিন্তু অ্যালিস তার ক্ষমতার সাহায্যে সহজেই তাকে হারিয়ে দেয় এবং লি জিউহুয়া তো ভয় পেয়ে সেখান থেকে তড়িঘড়ি পালায়। এবং তার শিষ্য বুঝতে পারে যে মাস্টার যখন কিছু করতে পারছে না, আমারও পালানো উচিত। এবার অ্যালিস তো সরাইখানার বাইরে এসে দেখে যে লি যে কোথায় পালিয়েছে সে আর বোঝা যাচ্ছে না, তাই অ্যালিস তাকে আর পিছু করতে পারে না এবং অ্যালিস তার বাচ্চাদের কাছে চলে আসে। এবার অপরদিকে আমরা টেম্পেলে লি জিউহুয়াকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে তার কাছে অ্যাঞ্জেলা এবং অ্যালিসের মা বাবা দেখা করতে এসেছিল। তার মা বাবা বলে যে মাস্টার, আপনি শেষ অবধি ফিরে এসেছেন। আপনি জানেন না যে এই অনামুখ অপয়া অ্যালিস আবার ফিরে এসেছে। ও তো অ্যাঞ্জেলার বিয়ে প্রায় ভেঙে দিতেই বসেছিল। মাস্টার তো তখনই বলে ওঠে যে ফিরে এসেছে তো আমি কি করব? তোমাদের যদি কিছু করার থাকে ওর সাথে ভালো করে সম্পর্ক পাতাও, দিয়ে ওকে মেরে ফেলো। তাছাড়া আর কোনো উপায় আছে বলে আমার তো জানা নেই। এবং অ্যাঞ্জেলার বাবা অর্থাৎ সুপরিবার ঠিক করে যে তারা এমনটাই করবে। এবার অ্যালিস তো ওদিকে জিল আর জনকে ঘরে রেখে বলে যে আমি এখন বাইরে যাব, তোমরা কিন্তু ঘর থেকে একদম বেরোবে না। এবং সে জিল আর জনের ঘরের বাইরে একটা মন্ত্র দিয়ে যায় যাতে কিনা এই দরজা আর খোলা না যায়। এবার অ্যালিস সরাইখানা থেকে বেরোলেই আমরা দেখতে পাই যে সেখানে সুপরিবার হাজির হয়েছিল। এবার অ্যালিসের মা তো সঙ্গে সঙ্গে তার হাত ধরে বলে যে অ্যালিস, তুমি ফিরে এসেছো, কত বছর পর আমি তোমাকে দেখলাম। অ্যালিস বলে ওঠে যে কিসের মা কিসের বাবা, আমি তোমাদের কাউকেই চিনি না। অ্যালিসের বাবা বলে যে অ্যালিস, আসলে জন্মের সময় আমরা ভেবেছিলাম যে তুমি হয়তো মারা গেছো, তাই জন্য আমরা তোমাকে ভাসিয়ে দিয়েছিলাম। এবং অ্যালিস তখনই বলে যে তাই, জলে ভাসিয়ে দিয়েছিলে? কিন্তু আমার মাস্টার আমাকে বলেছে যে আমাকে পাহাড়ের ধার থেকে পাওয়া গেছিল, আমাকে কেউ পাহাড়ের চূড়ো থেকে ফেলে দিয়েছিল। আর আমি খুব ভালো করেই জানি যে মাস্টার কখনো আমাকে মিথ্যা বলবে না। এবার অ্যালিসের বাবা তো বলতে থাকে যে মাস্টার, আমি জানি না তোমাকে কে বড় করেছে, কিন্তু নিঃসন্দেহে সে মিথ্যে কথা বলেছে। তুমি কি নিজের বাবাকে ছেড়ে অন্য কাউকে বিশ্বাস করবে নাকি? এবার তখনই তো অ্যাঞ্জেলা তার মুখের মাস্কটি খোলে এবং বলে যে অ্যালিস, মা বাবা সত্যি কথাই বলছে, আমরা সত্যি দুই যমজ বোন, তুমি আমারই বোন। অ্যাঞ্জেলার বাবা বলে যে অ্যালিস, তুমি এখানে এসেছো দেখি আমি তাড়াতাড়ি ছুটে এসেছি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে, আমাদের সাথে চলো। এবার আশেপাশের লোকজনেরাও বলতে থাকে যে সত্যিই তো, সুপরিবার কত ভালো, তারা তাদের হারিয়ে যাওয়া মেয়েকে ফেরত নিতে এসেছে। কিন্তু অ্যালিস বলে যে আমি তোমাদের সাথে কখনোই যেতে চাই না। অ্যালিসের মা তো আদিক্ষেতা দেখানোর জন্য তার হাত ধরে কাকুতি মিনতি করতে থাকে যে তোমাকে আমরা খুব মিস করেছি ইত্যাদি ইত্যাদি। কিন্তু অ্যালিস তাদের সাথে যেতে চাইছিল না এবং ততক্ষণে সেখানে ডেভিডও চলে আসে। ডেভিড বলে যে অ্যালিস তো একবার বলেছে যে ও যাবে না, তাহলে ওকে তোমরা জোর কেন করছো? এবং সে অ্যালিসের বাবা মাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এবার অ্যালিসকে ভালোবেসে ডেকে এনে মার্ডার করার প্ল্যান তো তাদের সেখানেই তছনছ হয়ে যায়। এবার অপরদিকে আমরা দেখতে পাই যে জিল আর জন্ত মা চলে যাওয়ার পরে ঠিক করে যে তারাই এবার তাদের বাবাকে খুঁজে বার করবে, কিন্তু তারা দরজা তো খুলতে পারে না কারণ মা দরজায় মন্ত্র পড়ে গেছিল। তাই তারা ঠিক করে যে তারা জানলা দিয়ে পালাবে এবং তারা জানলা দিয়ে বেরিয়ে কার্নিশে দাঁড়িয়েছিল। এবং তখনই আমরা দেখতে পাই যে নিচে ডেভিড এবং জেনও দাঁড়িয়েছিল। জেন বলে যে দাদা, ওই বাচ্চাগুলোকে দেখো, ওরা খুবই বিপজ্জনক ভাবে কার্নিশে দাঁড়িয়ে আছে। এবার জিল আর জন্ত তখনই কার্নিশ থেকে পড়ে যায়, কিন্তু ডেভিড তাদেরকে ধরে নেয়। ডেভিড বলে যে তোমরা এইভাবে জানলায় ঝোলাঝুলি কেন করছো, তোমরা তো জানো যে এতে বিপদ হতে পারে। এবং জিল তো মনে মনে ভাবছিল যে এই আঙ্কেলটাকে কি হ্যান্ডসাম দেখতে, আর জিলের সাথেও আঙ্কেলটার মুখের খুব মিল আছে, এই আঙ্কেলটা যদি আমার বাবা হতো খুব ভালো হতো। কিন্তু তারা তো তারপর সেখান থেকে চলে যায় এবং তারা চলে যাওয়ার পরই জেন বলে ওঠে যে দাদা, ওই বাচ্চা ছেলেটাকে অনেকটা তোমার মতো দেখতে, তাই না? কিন্তু ডেভিড তো তার বোনকে বকে চুপ করিয়ে দেয় যে তুমি জানো না যে আমার কোনোদিন সন্তান হবে না। এবার অপর দিকে আমরা অ্যাঞ্জেলার বাবা মাকে দেখতে পাই। তারা তো চিন্তিত হয়ে পড়েছিল যে অ্যালিস না জানি তাদের জন্য কি বিপদ ডেকে আনবে, আর অ্যালিসের সাথে মহারাজের মাখামাখি তো এমনিতে রয়েছেই। এবং তারা তখনই জেমসকে ডেকে পাঠায়। জেমস বলে যে বাবা মা,
চিন্তিত হওয়ার কিছুই নেই। আমি তো চাই যে অ্যালিসের সাথে ডেভিডের বিয়ে হোক, কারণ অ্যালিস তো আসলে একজন অপয়া মেয়ে আর আমার অ্যাঞ্জেলা হচ্ছে গোল্ডেন ফিনিক্স। অ্যাঞ্জেলাকে বিয়ে করার পর আমি খুব সহজেই ভাগ্যবান হয়ে যাব এবং আমি হব এই রাজ্যের মহারাজ। আর ডেভিড অ্যালিসকে বিয়ে করে সমস্ত দুর্ভাগ্য নিজের দিকে টেনে আনবে। তাই ওকে এই বাড়িতে ফিরিয়ে আনারও কিছু হয়নি, আর ওকে নিয়ে তোমাদের দুশ্চিন্তা করারও কিছু নেই। এবার এই কথা শুনে অ্যাঞ্জেলার মা বাবা কিছুটা চিন্তামুক্ত হয়। কিন্তু এই খবর রাজমাতার কানেও পৌঁছে যায়। রাজমাতা জানতে পারে যে সুপরিবারের সেই অপয়া বোনটির সাথেই ডেভিডের সম্পর্ক রয়েছে। রাজমাতা তো ডেভিডের কাছে গিয়ে বলতে থাকে যে তুমি ওই অপয়া মেয়েটাকে নিজের বাড়িতে এনেছো, এমনিতেই তোমার নাকি সন্তান হবে না, তার মধ্যে তুমি ওই অপয়া মেয়েটাকে কেন আনলে? এমনিতেই ওকে জন্মের সময় ফেলে দেওয়া হয়েছিল। এবার আমি বুঝতে পারি কেন তোমার সাথে এত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে। সারা শহরে তোমাকে নিয়ে লোকেরা হাসাহাসি করবে। তুমি দয়া করে ওর সাথে বিয়ে করো না। এবার ডেভিড তো বলে যে মা, আমি ওর ব্যাপারে কোনো কথাই শুনতে চাই না, এবং ডেভিড রেগে মেগে সেখান থেকে বেরিয়ে যায়। এবার রাজমাতা তো বলে যে এক্ষুনি গাড়ি বার করো, আমি মাস্টারের সাথে দেখা করে জানতে চাই যে ডেভিডের এরপর কি হবে। এবং রাজমাতা তো টেম্পলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু টেম্পলে যাওয়ার পথেই কিছু ডাকাত রাজমাতাকে ঘিরে ধরে এবং তারা রাজমাতাকে কিডন্যাপ করার চেষ্টা করছিল। রাজমাতা বলে যে তোমরা জানো না আমি কে, এবং ডাকাতরা বলে যে আমরা তো জানি এবং তাই জন্যই তোমার ওপর অ্যাটাক করেছি। এবার তখনই তো আমরা সেখানে জিল আর জনকে দেখতে পাই, এবং রাজমাতার সামনে তখনই জিল আর জন চলে আসে। রাজমাতা বলে যে তোমরা তো ছোট বাচ্চা, তোমরা কি করবে, তোমরা এখান থেকে সরে যাও। কিন্তু জিল আর জন তো ছোট বাচ্চা হলেও অনেক শক্তিশালী ছিল। ডাকাতরা তো বলতে থাকে যে তোমরা আমাদের বিরুদ্ধে লড়বে আর হাসিও না। এবং জিল তখনই বলে যে শুধু লড়বো না, এক্ষুনি তোমরা বাবা গো মাগো বলে এখান থেকে পালাবে। এবং তারা তো সঙ্গে সঙ্গে জিল আর জনের উপর অ্যাটাক করে দেয়, এবং জন তো তাদের রীতিমতো পেটাতে শুরু করে। আর জিল ঠিক তার মায়ের মতো সেই চাবুক নিয়ে ডাকাত দলের সর্দারকে খতম করে, এবং তারা দুজন মিলে সেই ভয়ঙ্কর ডাকাতদের গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে ফেলেছিল এবং তাদেরকে জেলে পাঠানোর ব্যবস্থা করা হয়। এবার রাজমাতা তো তাদের দেখিয়ে আবারও ভীষণ খুশি হয়, এবং রাজমাতা তাদের জিজ্ঞাসা করে যে তোমাদের বাবা কে, তোমরা কোথায় থাকো? এবং জিল আর জন বলে যে আমাদের তো বাবা নেই, আমাদের শুধু মা রয়েছে। এবং এই কথা শুনে রাজমাতা তো একদম খুশিতে ডগমগ হয়ে পড়ে যে এদের তো বাবা নেই, তার মানে এদের মা যেই হোক না কেন, তার সাথে যদি ডেভিডের বিয়ে দেওয়া যায় তাহলে এই সন্তানগুলো ডেভিডের সন্তান হিসেবেই গণ্য হবে, এবং তাহলে রাজ পরিবারেরও বংশধর পাওয়া যাবে। রাজমাতা তো বলে যে আমি জানি তোমাদের বাবাকে, কারণ জনকে পুরোই ডেভিডের মতো দেখতে ছিল। এবং রাজমাতা জিল আর জনকে নিয়ে প্রাসাদের দিকে রওনা দেয়। এবার জিল আর জন বলে যে আমরা প্রাসাদে যেতে রাজি আছি, কিন্তু আমরা মায়ের জন্য একটা চিঠি লিখে যাব। এবং তারা একটা চিঠি লিখে সরাইখানায় রেখে আসে। এবার অ্যালিস যতক্ষণে বাড়ি ফিরে এসে দেখে যে জিল আর জন ঘর থেকে পালিয়েছে, এবং সেখানে টেবিলের ওপর একটা চিঠি লেখা যে জন আর জিল প্রাসাদে গেছে। এবার অ্যালিস তো সঙ্গে সঙ্গে প্রাসাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, এবং যাওয়ার সময় সে লোকজনের মুখে নানা রকমের গসিপ শুনতে পায়। লোকজনেরা বলা বলে করছিল যে মহারাজ মনে হয় সেই অপয়া মেয়েটাকেই বিয়ে করবে। এই অপয়া মেয়েটাকে বিয়ে করলে আমাদের সাম্রাজ্যের ভবিষ্যৎ যে কি হবে কে জানে। এবার অ্যালিস তো এসে হাজির হয় রাজপ্রাসাদে, এবং সে রাজপ্রাসাদে ঢুকেই দেখতে পায় জেনকে। এবার জেন যেহেতু অ্যালিসকে চিনতই, তাই অ্যালিসের রাজপ্রাসাদে ঢুকতে কোনো সমস্যা হয় না। জেন বলে যে তুমি কি এখানে আমার সাথে দেখা করতে এসেছো? এবং অ্যালিস তো বলে যে না, আসলে আমি ডেভিডকে খুঁজছি। এবং জেন বলে যে ও, বুঝতে পেরেছি। আসলে জেন ভাবছিল যে ডেভিড আর অ্যালিসের মধ্যে অবভিয়াসলি কিছু একটা প্রেমের সম্পর্ক রয়েছে। এবার রাজমাতা তো ততক্ষণে জিল আর জনকে নিয়ে প্রাসাদে চলে এসেছিল, এবং রাজমাতা তাদেরকে বলে যে তোমরা বাগানে গিয়ে খেলা করো, তোমাদের বাবার সাথে আমি তোমাদের দেখা করাচ্ছি। এবার অ্যালিস তো চারদিকে রাজপ্রাসাদে ঢুকে তার বাচ্চাদের খুঁজছিল, কিন্তু রাজপ্রাসাদ তো বিশাল বড় একটা জায়গা, তাই অ্যালিস তাদেরকে খুঁজে পাচ্ছিল না। এবং তাদের খুঁজতে খুঁজতে অ্যালিস ডেভিডের সভার সামনে চলে আসে, এবং আমরা দেখতে পাই যে ডেভিডের সামনে অনেকজন মন্ত্রী ছিল, এবং তারা ডেভিডকে বলছিল যে ডেভিড যেন কোনোভাবেই অ্যালিসকে বিয়ে না করে। তারা বলে যে এই অ্যালিস হচ্ছে একজন অপয়া মেয়ে, এবং সে সুপরিবারের যমজ বোনের মধ্যে অপয়া বোনটি। সুতরাং তাকে বিয়ে করলে মহারাজের জীবনেও বিপদ নেমে আসবে, আর শুধু মহারাজ কেন, পুরো সাম্রাজ্যেই বিপদ নেমে আসবে। সুতরাং অ্যালিসকে কখনোই বিয়ে করা যাবে না। এবার ডেভিড তো তাদের চুপ করিয়ে দেয় যে তোমরা যাই বলো না কেন, আমি তোমাদের কথা শুনতে বাধ্য নই।
এবার অ্যালিস তখন নিজে সেই ইনভিজিবল মন্ত্রটি পড়ে নিয়েছিল, ফলে অ্যালিস ইনভিজিবল হয়ে এই সব কথাই শুনতে পাচ্ছিল। এবার অ্যালিস তো তখনই বাচ্চাদের খুঁজতে খুঁজতে রাজমাতার ঘরের সামনে আসে এবং সে শুনতে পায় যে রাজমাতা এবং জেন সেখানে কথা বলছে। এবং জেন বলে যে মা, এই বাচ্চাগুলোকেই তো আমি আগের দিন দেখেছিলাম। আমার তো তখনই মনে হয়েছিল যে ছেলেটাকে পুরোই দাদার ছোটবেলার মতো দেখতে। এবার অ্যালিস যেহেতু তখন ইনভিজিবল অবস্থায় ছিল, সে তো ঘরের মধ্যে ঢুকে পড়ে ভালো করে রাজমাতা আর জেনের কথা শোনার জন্য। কিন্তু ঘরে ঢোকার কিছুক্ষণের মধ্যেই তার মন্ত্রের প্রভাব শেষ হয়ে যায়। ফলে রাজমাতা হঠাৎ করে ঘরের মধ্যে অ্যালিসকে দেখতে পেয়ে চমকে ওঠেন এবং তিনি বলেন যে তোমার এত সাহস হয় কি করে, তুমি আমার ঘরে কিছু না বলে ঢুকে পড়লে? তুমি তো আমার ছেলের সাথে সম্পর্ক করার চেষ্টা করছো, আমি সবই জানি। এবার রাজমাতা তো এটা জানতো না যে অ্যালিসই হচ্ছে ওই বাচ্চা দুটির মা। ফলে রাজমাতা অ্যালিসের ওপর ভীষণই রাগারাগি করতে থাকে, কারণ রাজমাতার কাছে অ্যালিস কেবলমাত্রই একটা অপয়া মহিলা ছিল। রাজমাতা তার লোকদের বলেন যে এই ডাইনিকে এক্ষুনি ধরো। এবার জেন তো বলতে থাকে যে মা, এমনটা করো না, দাদা সত্যিই অ্যালিসকে ভালোবাসে, অ্যালিস আমাকে বাঁচিয়েছিল, অ্যালিস নিশ্চয়ই কোনো কারণেই এখানে এসেছে। এবং অ্যালিস তো তখনই বলে যে রাজমাতা, আমি এখানে আমার সন্তানদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। এবং রাজমাতা বলে ওঠেন যে বাহ, তুমি তো দেখছি ভালোই খোঁজ খবর নিয়ে এসেছো। আমি কি করে বিশ্বাস করব যে এই বাচ্চাগুলো তোমার বাচ্চা? এবং রাজমাতা তো রীতিমতো অ্যালিসকে মিথ্যাবাদী বলে দাগিয়ে দেয়। রাজমাতা তার লোকদের বলে যে এক্ষুনি ওকে ধরে ভালো করে পিটুনি দাও, তাহলেই ওর মুখ থেকে সমস্ত সত্যি কথা বেরিয়ে আসবে। এবার অপরদিকে আমরা দেখতে পাই যে জিল আর জন্ত বাগানে খেলাধুলা করছিল এবং তখনই সেখানে ডেভিড গিয়ে তাদেরকে দেখতে পায়। ডেভিড বলে যে তোমরা দুজন এখানে কি করছো? এবং তখনই একজন কর্মচারী জানায় যে এই দুটি বাচ্চাকে রাজমাতা নিয়ে এসেছে, কারণ রাজমাতা মনে করছে যে এরা ডেভিডেরই সন্তান। এবার ডেভিড তো জিল আর জনকে নিয়ে রাজমাতার ঘরের দিকে রওনা দেয় এবং জিল আর জন তাদের মাকে দেখেই জড়িয়ে ধরে। ফলে রাজমাতার আর কোনো বুঝতে অসুবিধা থাকে না যে অ্যালিসই এই দুই বাচ্চার মা। অ্যালিস ডেভিডকে বলে যে ডেভিড, তুমি একটু বাইরে এসো, আমার তোমার সাথে কিছু কথা রয়েছে। অ্যালিস বলে যে ডেভিড, আমি তোমাকে আগেই স্পষ্ট করে দিয়েছি যে এই বাচ্চাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। হতে পারে যে তাদের বাবাকেও তোমার মতো কিছুটা দেখতে, কিন্তু এরা কখনোই তোমার সন্তান না। এবার ডেভিড তো বলে ওঠে যে অ্যালিস, এসব বোকা বোকা বাহানা দিয়ে কি হবে? তোমার কি আমাকে এতটাই বোকা মনে হয়? ওরা কিন্তু আমারও সন্তান। ডেভিড বলে যে অ্যালিস, এমনটা করো না, আমি তো তোমাকে বলছি যে আমি তোমাকে পছন্দ করি, আমাকে বিয়ে করো, আমার রানী হয়ে এখানে থাকো, আমরা আমাদের সন্তানদের সাথে ভালোভাবে থাকতে পারবো, আমি একজন ভালো বাবা হব, একজন ভালো স্বামী হব। কিন্তু অ্যালিস তো তাতে কিছুতেই রাজি হয় না। অ্যালিস মনে মনে ভাবে যে অ্যালিস একটা মিশন নিয়ে এখানে এসেছে এবং অ্যালিস এইভাবে প্রাসাদে বন্দী হয়ে এখানে থাকতে চায় না। এবং তারা যখন এইসব কথা বলছিল, অপর দিক থেকে রাজমাতা আর জেন্তু কান পেতে এইসব কথা শুনছিল। অ্যালিস বলে যে তোমার এই প্রাসাদটা অনেকটা খাঁচার মতো, খাঁচা যদি সোনারও হয় তাহলেও কিন্তু সেটা খাঁচাই থাকে, আর আমি খাঁচায় বন্দী হয়ে থাকতে চাই না। এবার ডেভিড তো বলতে থাকে যে অ্যালিস, 5 বছর আগে কিন্তু তুমি আমাকে ব্যবহার করেছিলে, তোমার কি আমার প্রতি এতটুকুও দায়বদ্ধতা নেই? অ্যালিস বলে যে তার বদলে কিন্তু আমিও তোমাকে অনেক সাহায্য করেছি, সুতরাং আমরা দুজন সমান সমান, আমি এখানে থাকতে পারবো না। আমি ঠিকই করেছি যে আমি কখনো বিয়ে করব না, তাই আমি তোমাকে বিয়ে করব না। কিন্তু ডেভিড তো অ্যালিসের কোনো কথাই শোনে না এবং সে বলে যে অ্যালিস, ভুলে যেও না আমি হচ্ছি এই সাম্রাজ্যের মহারাজ, তাই আমি যা চাই সেটাই হবে। তুমি কি চাইলে না চাইলে তাতে আমার কিছুই আসে যায় না। আমি 2 দিনের মধ্যেই সেরেমনি করে তোমাকে রানী ঘোষণা করে দেব এবং আমরা এখানেই থাকবো আমাদের বাচ্চাদের সাথে। এবং বলতে গেলে ডেভিড তো অ্যালিসকে রীতিমতো বন্দি বানিয়ে নেয়। এবার অ্যালিস যেহেতু জিল আর জনের মা ছিল, তাই জন্য রাজমাতাও এই বিষয়টা মেনে নেয়। রাজমাতা খুশি হয় যে ডেভিডের বংশধরদের পাওয়া গেছে, সুতরাং ডেভিডের মহারাজ হয়ে থাকতে কোনো সমস্যার হবে না। এবার অপরদিকে আমরা দেখতে পাই জেমস এবং অ্যাঞ্জেলাকে। এবার চারিদিকে তো রটে গেছিল যে মহারাজের বংশধর আছে এবং মহারাজ বংশধরহীন নয়। এবং এই খবর পেয়ে জেমস এবং অ্যাঞ্জেলার মাথা আরো খারাপ হয়ে যায়। তারা ঠিক করে যে এবার যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে, তাই তারা তাড়াতাড়ি বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কারণ জেমস ভেবেছিল যে অ্যাঞ্জেলাকে বিয়ে করলেই তার ভাগ্য খুলে যাবে এবং সে এবার রাজা হতে পারবে। এবার অপরদিকে আমরা অ্যালিসকে দেখতে পাই। অ্যালিস তো কোনো মতে এই রাজপ্রাসাদে বন্দী হয়ে থাকতে চায়নি, তাই সে তার ছেলে মেয়ের সাথে প্ল্যান করে। অ্যালিস তাদের অদৃশ্য হওয়ার 2টি মন্ত্র দেয়
এবং বলে যে তোমরা এখান থেকে বেরিয়ে গিয়ে লুকিয়ে থাকবে, অদৃশ্য হয়ে থাকবে। 3 দিন পর আমি এখান থেকে বেরোবো। আমরা একসাথে পালালে সন্দেহ হবে, তাই আমি তারপরে যাব। তোমরা আমার জন্য শহরের বাইরে গিয়ে অপেক্ষা করবে, আমি সেখানে তোমাদের সাথে মিলিত হব। এবার জিল আর জন তো তখনই বলে যে মা, আমরা কি তাহলে বাবাকে ছেড়ে চলে যাচ্ছি? এবং অ্যালিস বলে যে হ্যাঁ, তোমাদের কি তোমাদের বাবাকে পছন্দ? এবং জিল আর জন তো বলে যে হ্যাঁ, বাবা তো খুব ভালো, আমাদেরকে কোলে নেয়, আদর করে, আর বাবাকে তো দেখতেও কত ভালো। কিন্তু যদি বাবা আর তোমার মধ্যে চুজ করার হয় তাহলে অবভিয়াসলি আমরা তোমার সাথেই থাকবো। এবার অ্যালিস তো তখনই তার বাচ্চাদের জড়িয়ে ধরে এবং সে মনে মনে ভাবে যে তোমরা আমাকে ক্ষমা করে দাও, এটা সত্যি আমারই দোষ যে এমন একটা কঠিন সিদ্ধান্ত আমাকে নিতে হচ্ছে, কিন্তু আমার আর কিছু করার নেই। এবার জিল আর জন তো খেলার ছলে প্রাসাদ থেকে বেরিয়ে যায়, কিন্তু এই ব্যাপারটা ডেভিড আগেই আন্দাজ করেছিল। ডেভিড আগে থেকেই আদেশ দিয়ে রেখেছিল যাতে ক্যাপিটালের সমস্ত গেট বন্ধ করে রাখা হয়, যাতে ক্যাপিটাল থেকে কেউ বেরোতে না পারে। এবার ডেভিড তো সঙ্গে সঙ্গে বলে যে এখনই রাজধানীতে খুঁজে দেখো, বাচ্চারা নিশ্চয়ই এখানেই কোথাও রয়েছে। এবার 2 দিন কেটে যায়, তাদের তো কোথাও খুঁজে পাওয়া যায় না, কারণ অ্যালিস তো তাদের অদৃশ্য হওয়ার মন্ত্র দিয়ে দিয়েছিল। সুতরাং তারা ক্যাপিটালে থাকলেও তাদের খুঁজে পাওয়া যেত না। এবার ডেভিড তো অ্যালিসকে এসে বলে যে অ্যালিস, 2 দিন হয়ে গেল তোমার বাচ্চাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমাকে দেখে তো এতটুকু চিন্তিত মনে হচ্ছে না। এবং অ্যালিস তো সঙ্গে সঙ্গে নাটক শুরু করে দেয় যে আমার ভীষণই চিন্তা হচ্ছে, আমি এখনই ওদেরকে খুঁজতে বেরোচ্ছি। এবং সে তখনই জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে বেরোনোর চেষ্টা করছিল, যে এই বাহানায় যদি আমি বেরিয়ে যেতে পারি তাহলে ভালো হয়। কিন্তু ডেভিড তখনই তাকে থামিয়ে দেয় এবং তাকে জড়িয়ে ধরে বলে যে অ্যালিস, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি বাচ্চাদেরকে ফিরিয়ে আনবো, বাইরের পৃথিবীটা তোমার জন্য সেফ না। এবং অ্যালিস তখনই বলে যে ঠিক আছে, আমি তোমার সাথে থাকবো। এবং এই বলে অ্যালিস ডেভিডকে কিস করে এবং তারা রোম্যান্স করে, কিন্তু অ্যালিস এটা ইচ্ছা করেই করেছিল যাতে ডেভিড অসতর্ক হয়ে পড়ে। এবার ততক্ষণে ডেভিডের লোকেরা জিল আর জনকে খুঁজে পেয়ে গেছিল এবং তারা জিল আর জনকে প্রাসাদে ফিরিয়ে নিয়ে এসেছিল। এবার ডেভিড তো মন্ত্রিসভার সকলের সাথে তার বংশধরদের পরিচয় করিয়ে দেয় এবং সেখানে আমরা অ্যালিসকেও দেখতে পাই যে কিনা অদৃশ্য হয়ে সেই সবকিছু দেখছিল। অ্যালিস বুঝতে পারে যে যদি তার বাচ্চারা এখানে থাকে তাদের কোনো ক্ষতি হবে না এবং ডেভিড তার বাচ্চাদের খুবই ভালোবাসে। তাই অ্যালিস ঠিক করে যে তার মিশন কমপ্লিট করা অবধি সে বাচ্চাদের এখানেই থাকতে দেবে। এবং অ্যালিস হাজির হয় লি জিউহুয়ার খোঁজে। আমরা দেখতে পাই যে লি জিউহুয়া একজন ডিউক সেনের বাড়িতে ছিল এবং সেখানে সে ডিউক সেনের সন্তানের ভবিষ্যৎবাণী করতে গেছিল। এবার লি জিউহুয়া তো বলে যে ডিউক সেনের যে বাচ্চাটি সে নাকি বিশাল সৌভাগ্যের অধিকারী এবং সে পরবর্তীকালে বিশাল বড়লোক হবে। কিন্তু তখনই সেখানে অ্যালিস পৌঁছে যায়। অ্যালিস পৌঁছে যায় এবং সকলের কাছে প্রমাণ করে দেয় যে জিউহুয়া আসলে একজন মিথ্যাবাদী। বাচ্চাটি আসলেও সৌভাগ্যের অধিকারী না, বাচ্চাটি আসলে কিছু বছর পরেই মারা যাবে। কিন্তু জিউহুয়া বড়লোক লোকেদের মন রাখার জন্য এই ধরনের মিষ্টি মিষ্টি কথা বলতো, যাতে তারা জিউহুয়াকে নানাভাবে পুরস্কৃত করে। এবার অ্যালিস তো তখনই দেখিয়ে দেয় যে বাচ্চাটিকে কিভাবে কালো শক্তি ঘিরে রেখেছে এবং বাচ্চাটির গলায় একটি লকেট থাকার কারণেই এমনটা হচ্ছিল। এবং সেই লকেটে মন্ত্র পড়ার সাথে সাথেই দেখা যায় যে কে বাচ্চাটিকে লকেটটা দিয়েছিল এবং কে আসলে এই শয়তানি করছিল। এবার অ্যালিস তো প্রমাণ করে দেয় যে জিউহুয়া আসলে একটি ঠকবাজ এবং তার কোনো ক্ষমতাই নেই এবং অ্যালিস জিউহুয়াকে সেখানেই পটকে ফেলে। এবার এই দৃশ্য দেখে সেখানে থাকা অন্যান্য লোকেরা তো পালায় এবং জিউহুয়াও তখন পালানোর চেষ্টা করছিল, কিন্তু অ্যালিস তখনই সেই ঘরের দরজা বন্ধ করে দেয় এবং মন্ত্র পড়ে সেই ঘরের দরজা এমনভাবে আটকে দেয় যে লি জিউহুয়া সেই দরজা খুলতে পারে না। অ্যালিস বলে যে জিউহুয়া, তুমি আমার বইটা কোথায় রেখেছো সেটা এক্ষুনি আমাকে ফেরত দাও। এবং আমরা দেখতে পাই যে অ্যালিসের সাথে জিউহুয়ার বিশাল লড়াই লেগে যায়, কিন্তু অ্যালিসের সাথে সে কি আর পারে। ফলে অ্যালিস তার মন্ত্রপুত দড়ি দিয়ে জিউহুয়াকে বেঁধে ফেলে এবং জিউহুয়া সেই সিক্রেট বইটা দিতে বাধ্য হয় এবং অ্যালিস তো জিউহুয়াকে হত্যা করে। অর্থাৎ অ্যালিস যে মিশন কমপ্লিট করতে এখানে এসেছিল সেইটা পূর্ণ হয়। এবার অপরদিকে আমরা অ্যাঞ্জেলা এবং জেমসকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সেই দিনই তাদের বিয়ে হয়েছিল, অর্থাৎ তাদের বিয়ের রাত ছিল। এবার জেমস তো খুবই মনের আনন্দে ছিল যে সে এবার এমন একজনকে বিয়ে করেছে যার জন্য জেমসের ভাগ্য খুলে যাবে, কিন্তু সে এটা জানতো না যে অ্যাঞ্জেলাই হচ্ছে সেই অপয়া টুইন।
অর্থাৎ অ্যাঞ্জেলার জন্যই জেমসের জীবনে দুর্ভাগ্য নেমে আসবে। আর অ্যাঞ্জেলার সাথে বিয়ের রাত কাটানোর পরের দিনই তো জেমসের শরীর প্রচন্ড খারাপ হয় এবং সে মুখে রক্ত উঠে মারা যায় এবং চারিদিকে এই খবর ছড়িয়ে যায় যে আসলে অপয়া টুইনটা অ্যালিস না, অ্যাঞ্জেলা। এবং এই খবর তো রাজমাতা এবং জিনের কাছেও পৌঁছে যায়। রাজমাতা এই খবর শুনে প্রচন্ড খুশি হয় যে তার মানে তার ছেলের সাথে যার বিয়ে হবে, অর্থাৎ তার ছেলের স্ত্রী অ্যাডিস খুবই পয়া এবং সৌভাগ্যবতী একজন মহিলা। এবার আমরা জিল এবং জনকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে তারা দুজনও প্রাসাদ থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু ডেভিড তাদের ধরে ফেলে। ডেভিড বলে যে তোমরাও কি আমার সাথে থাকতে চাও না? এবং জিল তো বলে যে না বাবা, আমরা তোমার সাথে থাকতে চাই, কিন্তু আসলে আমরা মাকে খুবই মিস করছি। আসলে আমরা সবাই যদি একসাথে থাকতে পারতাম তাহলে খুবই ভালো হতো। ডেভিড বলে যে তোমরা আমাকে বোকা বানাচ্ছ। আমি খুব ভালো করেই জানি যে তোমরা এখানে থাকতে চাও না। তোমরাও তোমাদের মায়ের মতোই আমাকে এইভাবে একা ফেলে চলে যাবে। কিন্তু কোনো ব্যাপার না, তোমরা যদি এখানে থাকতে না চাও তোমাদের জোর করে আমি বন্দি করে রাখবো না। তোমরা যদি তোমাদের মায়ের সাথে যেতে চাও তাহলে সেখানেই যেতে পারো, কিন্তু আমি চেয়েছিলাম যাতে আমরা সবাই একসাথে থাকি। আমি হয়তো একটু বেশি আশাবাদী ছিলাম। আমি ভেবেছিলাম যে তোমরা এখানে থাকলে অ্যালিসও নিশ্চয়ই এখানে ফিরে আসবে, কিন্তু আমার মনে হয় তোমাদের মা আমাকে একটুও পছন্দ করে না, তাই সে আমাকে ছেড়ে চলে গেল। যদিও আমি তাকে জোর করে আমার কাছে রাখবো না। এবং জিল তো তখনই বলে যে বাবা, আমরা তোমাকে মাকে খুঁজতে সাহায্য করব। এবার আমরা দেখতে পাই যে অ্যালিস তো তার সরাইখানার ঘরে ছিল এবং তখনই তার সামনে রাখা একটি মন্ত্র জল করে ওঠে এবং এই কাগজের সাহায্যে বা এই তালিসমানের সাহায্যেই জিল অ্যালিসের সাথে যোগাযোগ করে। মানে বলা যেতে পারে অনেকটা ওই অলৌকিক টেলিফোনের মতো ব্যাপার স্যাপার। জিল বলে যে মা, তুমি কোথায় আছো? তুমি আমাদেরকে ফেরত নিতে আসছো না কেন? এবং অ্যালিস বলে যে জিল, জন, তোমরা প্রাসাদে ভালো আছো তো? এবং জিল আর জন তো বলে ওঠে যে হ্যাঁ মা, আমরা প্রাসাদে খুবই ভালো আছি। বাবাও আমাদেরকে ভীষণ ভালোবাসে। তুমি কি বাবাকে ঘৃণা করো? তুমি বাবার কাছে ফিরে আসছো না কেন? এবং অ্যালিস তখনই বলে যে না, আমি কখনোই ডেভিডকে অপছন্দ করি না, কিন্তু আমারও নিজের জীবনের কিছু গোল আছে। তোমরা যদি তোমার বাবার সাথে থাকতে চাও তাহলে থাকতে পারো, সেই নিয়ে আমি কখনো বাধা দেব না। তোমরা যেখানে খুশি থাকবে, যেখানে ভালো থাকবে, সেটাই আমার কাছে ভালো। এবার জিল আর জন তো তখনই বলে ওঠে যে মা, আমরা তোমার সাথেই থাকতে চাই, কিন্তু আমরা বাবাকে ছেড়ে দিলে বাবাও তো একলা হয়ে যাবে। এই এত বড় প্রাসাদে বাবা একলা কি করে থাকবে? এবার ডেভিড তো মনে মনে ভাবে যে বাচ্চা হলেও এরা কথা তো ভালোই বলতে পারে। অপর দিক থেকে অ্যালিস বলে যে কি বলেছে তোমার বাবা একা? কত সঙ্গী সাথী আছে তুমি জানো? এবং জিল তো তখনই বলে যে মা, আমি ভালো করেই জানি বাবা এখন খুব অসুস্থ, বাবা ঘায়েল হয়ে গেছে এবং কোনো চিকিৎসকই বাবাকে সারিয়ে তুলতে পারছে না। বাবা তো সত্যি খুব একা, তাই জন্যই বাবাকে কেউ দেখতেও আসছে না। বাবাকে কিছু গুপ্ত ঘাতকরা ছুরি মেরেছে। মানে জিল এইসব বানিয়ে বানিয়ে মিথ্যা বলছিল যাতে অ্যালিস সেখানে ছুটে আসে। এবারে অ্যালিস তো তাড়াতাড়ি প্রাসাদে ছুটে আসে এবং আমরা দেখতে পাই যে ডেভিড নকল নকল ব্যান্ডেজ বেঁধে সেখানে শুয়েছিল। এবার অ্যালিস তো তখনই ডেভিডকে ওষুধ খাইয়ে দেয় এবং ডেভিড মুখ খুলছিল না দেখে অ্যালিস কিস করে তাকে ওষুধ খাওয়াতে যায়, কিন্তু ডেভিড তো তখনই পাল্টা তাকে কিস করে এবং অ্যালিস বলে উঠে যে তুমি উঠে পড়েছো, মানে তুমি অসুস্থ না, তুমি আমাকে বোকা বানাচ্ছিলে আমাকে এখানে ফিরিয়ে আনার জন্য। এবং ডেভিড তো অ্যালিসকে কোলে বসিয়ে নেয় এবং বলে যে অ্যালিস, আমি তো তোমাকে সত্যিই ভালোবাসি, তুমি খালি আমার থেকে দূরে চলে যেতে কেন চাও? তাছাড়া আমাদের দুটো সন্তানও রয়েছে, আমরা সবাই একসাথে থাকলে তবেই না আমরা খুশি থাকবো। এবং ডেভিড তো তার ভালোবাসা দিয়ে অ্যালিসকে এবার গলিয়েই ফেলেছিল। সে অ্যালিসকে জড়িয়ে ধরে এবং কিস করে এবং আমরা বুঝতে পারি যে জিল আর জনের প্ল্যান সাকসেসফুল হয়েছিল এবং তাদের মা বাবা এক হয়ে যায় এবং অ্যালিস আর ডেভিড তার দুই সন্তানকে নিয়ে সারা জীবন সুখী পরিবার হিসেবে থাকে। এবং এখানেই আমাদের এই মিষ্টি গল্পটা শেষ হয়। তো তোমাদের এই গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলো না। ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনে ক্লিক করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।